কনজারভেশনের জায়গাটা অর্গানিজম পপুলেশন আর ইকোসিস্টেম, ঠিক আছে? তিনটাকে একসাথে আমি মার্জ করে ইকোলজি আর এনভায়রনমেন্ট লিখে দিয়েছি, ঠিক আছে? এবার ইকোলজি এনভায়রনমেন্টের মধ্যে সবই পড়ছে, কিন্তু মেন যেই জায়গা থেকে কোশ্চেন আসে সেটা হলো ইকোসিস্টেম থেকে, আর অর্গানিজম পপুলেশন থেকে অল্প কোশ্চেন আছে, যেটা হলো তোর ওই গ্রাফ আছে, যে গ্রাফটা আছে, আর হলো তোর ইসে আছে, ইন্টারেকশন আছে, পপুলেশন ইন্টারেকশন, অ্যামেনসেলিজম কমেনসেলিজমের এক্সাম্পল দিয়ে কোশ্চেন গুলো আসে, ঠিক আছে? তো ওই পার্টটা রেখেছি, পপুলেশন ইন্টারেকশনের পার্টটুকু, আর বাকি সম্পূর্ণটুকুই ইকোসিস্টেম আছে। আর কোশ্চেনে যেটা আছে, কোশ্চেনে কিছু কনজারভেশনের কোশ্চেন আছে, যেমন ধর ওই বায়োম ছিল না, বায়োম পড়েছিস, বায়োমের কিছু পার্ট আছে, ঠিক আছে? কোশ্চেন যখন করবো তখন বুঝতে পারবি কোন জায়গা থেকে মেইনলি কোশ্চেনটা আসে। আচ্ছা, ফার্স্ট পড়বো হলো 5টা জিনিস, কি কি? পপুলেশন অ্যাট্রিবিউটস, পপুলেশন ইন্টারঅ্যাকশন, এনার্জি ফ্লো, ইকোসিস্টেম স্ট্রাকচার, প্যাটার্ন অফ ডাইভার্সিটি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যদি আমি বলি পপুলেশন অ্যাট্রিবিউটস বলতে ইকোসিস্টেমে কি বুঝি? ইকোসিস্টেম কথাটার মানে কি? সিস্টেম, যেই সিস্টেমে এনভায়রনমেন্ট যুক্ত আছে। ইকো কথাটার মানে তো এনভায়রনমেন্ট, তো এনভায়রনমেন্ট যুক্ত আছে যে সিস্টেমে, সেটা হয়ে গেল ইকোসিস্টেম। তো ইকোসিস্টেমের যদি আমি বেসিক পার্ট বলি, বা কিসের উপর ভিত্তি করে ইকোসিস্টেম তৈরি হয়েছে, তাহলে কি বলবো? একটা বায়োটিক, একটা আবায়োটিক, তাই তো? বায়োটিক কোনগুলো? যেগুলো লিভিং অর্গানিজম, যেটার মধ্যে আমি, তুই বা প্ল্যান্টস, মাইক্রো অর্গানিজম, ফাঙ্গি, ব্যাকটেরিয়া সবাই পড়ছি, যারা লিভিং মোট কথা। আর আবায়োটিকের মধ্যে কারা পড়ছে? সয়েল, নাইট্রোজেন, এয়ার, যত আবায়োটিক জিনিসপত্র আছে সেগুলো পড়ছে, ঠিক আছে? অ্যাট্রিবিউটস কথাটার মানে হলো যেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কোনো ইকোসিস্টেমের ওভারভিউ ভালো হয় বা খারাপ হয়, ঠিক আছে? অ্যাট্রিবিউটস এর ফার্স্ট যেটা, সেটা হলো বার্থ রেট বা ন্যাটালিটি। ন্যাটালিটি বলতে বার্থ রেট কে বোঝায়। এবার ধর কোনো ইকোসিস্টেমের বার্থ রেট হুট করে বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে সেই ইকোসিস্টেম একভাবে গ্রো করবে। বার্থ রেট যদি কমে যায়, সেই ইকোসিস্টেম অন্যভাবে গ্রো করবে। সেম হতে মর্টালিটি, মর্টালিটি মানে কি? ডেথ রেট। তো ডেথ রেট বেড়ে গেলে ইকোসিস্টেম একভাবে গ্রো করবে, ডেথ রেট কমে গেলে ইকোসিস্টেম একভাবে গ্রো করবে। নেক্সট কি আছে? ইমিগ্রেশন, ইমিগ্রেশন, এমিগ্রেশন। ইমিগ্রেশন মানে কি? ঢুকে যাওয়া, ইনভেসিভ হওয়া, কোনো বাইরের অর্গানিজম এসে ইমিগ্রেশন হচ্ছে, ঠিক আছে? এমিগ্রেশন মানে কোনো জিনিস বাইরে চলে যাওয়া, কোনো অর্গানিজম ওই পার্টিকুলার পপুলেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, হলো। দেন আছে ডেনসিটি। কোনো পপুলেশনের ডেনসিটি বলতে আমরা কি বুঝবো? পার ইউনিট এরিয়াতে কতগুলো অর্গানিজম আছে, হলো। এটা গেল ডেনসিটি নাম্বার ওয়াইজ। আরেকটা ডেনসিটি হয় কোয়ালিটি ওয়াইজ, বা আমি যদি বলি জেনেটিক ডাইভার্সিটি ওয়াইজ। ধর আমি বলে দিলাম যে এই টোটাল ক্লাসরুমের মধ্যে 10টা স্টুডেন্ট আছে, তো 10টা স্টুডেন্ট হলো নাম্বার ওয়াইজ পপুলেশনের ডেনসিটি। আবার যদি আমি বলি এই ক্লাসরুমটার মধ্যে 10টার মধ্যে 2টো ক্লাস 9 আছে, 3টে ক্লাস 11 আছে, 4টে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, আবার একটা খুব বাজে স্টুডেন্ট আছে। তো আমি এবার কি বললাম? কোয়ালিটি ওয়াইজ বললাম, যেটাকে আমি পপুলেশনের ক্ষেত্রে, ইকোসিস্টেমের ক্ষেত্রে জেনেটিক ডাইভার্সিটি বা জেনেটিক ইকুইলিব্রিয়াম অনুযায়ী আলাদা আলাদা বলতে পারি। বোঝা গেল আমার কথাটা? ডেনসিটি দু রকম হচ্ছে, একটা নাম্বার ওয়াইজ, একটা কোয়ালিটি ওয়াইজ, হলো। আচ্ছা, নেক্সট আসছে মাইগ্রেশন। মাইগ্রেশনের মধ্যে ওই ইমিগ্রেশন, এমিগ্রেশন সব পড়ছে, হলো। আচ্ছা, আরেকটা আছে পপুলেশন সাইজ। পপুলেশন সাইজ বলতে, পপুলেশন সাইজের মানে কি? কোন একটা পপুলেশন কতটা গ্রো করেছে। এবার ধর ইন্ডিয়ার পপুলেশন সাইজ আর চায়নার পপুলেশন সাইজের সাথে ইউনাইটেড স্টেটের পপুলেশন সাইজ তো সেম হবে না, কখনোই সেম হওয়া পসিবল না। বা জাপানের সাথে নাইজেরিয়ার তো কোনোদিনও সেম হওয়ার কথা না, কারণ নাইজেরিয়াতে বার্থ রেটটা খুব বেশি, আবার জাপানে বার্থ রেটটা একটা লিমিটেড রেটে আছে। ওখানে যারা বেঁচে আছে তাদের সার্ভাইভাল রেটটা অনেক বেশি। বোঝা গেল? তো নাইজেরিয়া আর জাপান কখনোই একসাথে আমরা করতে পারি না দুটোকে। এটা হলো পপুলেশন সাইজ, হলো। আরেকটা আছে এজ স্ট্রাকচার। এজ স্ট্রাকচার বলতে এজের তো 3 রকম স্ট্রাকচার হয়, একটা প্রি রিপ্রোডাক্টিভ, একটা রিপ্রোডাক্টিভ, একটা পোস্ট রিপ্রোডাক্টিভ। মানে প্রি রিপ্রোডাক্টিভ মানে যারা ইয়াং ওয়ান্স, রিপ্রোডাক্টিভ মানে যারা অলরেডি স্টেবল আমরা করে গেছি বা রিপ্রোডাকশনের জন্য তৈরি হয়ে গেছি। পোস্ট রিপ্রোডাক্টিভ মানে যাদের রিপ্রোডাকশনের এজ শেষ, মানে অলরেডি ওল্ড এজে ওরা চলে গেছে, তাই তো? এই তো 3টে স্ট্রাকচার আমাদের, হলো। 3টে স্ট্রাকচার দিয়ে পপুলেশনের ক্যাটাগরি 3 রকমের হতে পারে, হলো। আচ্ছা, পপুলেশনের ক্যাটাগরি এই 3 রকম হয়, কি কি? একটা এক্সপ্যান্ডিং, একটা স্টেবল, একটা ডিক্লাইন। এবার বল ইন্ডিয়া কোনটার মধ্যে পড়বে? এক্সপ্যান্ডিং এর মধ্যে, কারণ এখানে প্রি রিপ্রোডাক্টিভ এর পরিমাণ অনেক বেশি, কারণ বার্থ রেট প্রচুর না,
যত বার্থ রেট বাড়বে প্রি রিপ্রোডাক্টিভ স্টেট বাড়বে, তারপরে রিপ্রোডাক্টিভ স্টেটটা কিছুটা স্টেবল, আর পোস্ট রিপ্রোডাক্টিভের পার্টটা খুব কম, মানে ডেথ রেট অনেক কমে গেছে। হলো, ইন্ডিয়া নাইজেরিয়া দুটোই এক্সপেন্ডিং এর মধ্যে পড়ছে। স্টেবলের মধ্যে কারা পড়বে? ইউনাইটেড স্টেট পড়বে স্টেবলের মধ্যে, অস্ট্রিয়া পড়বে স্টেবলের মধ্যে, ঠিক আছে। ডিক্লাইনিং এ তারা কারা পড়বে? জাপান, জার্মান, ইতালি, ঠিক আছে। হলো, এখন এই পার্টিকুলার দেশগুলোকে দিয়ে কিন্তু কোশ্চেন আসে যে ইতালির পপুলেশনটা কিসের মধ্যে পড়ছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট হলো গ্রোথ কার্ভ। গ্রোথ কার্ভ তো জানিসই দু রকমের হয়, একটা এস একটা জে। এটা জে, এটা এস, ঠিক আছে। দুটোর মধ্যে ফারাক এইটুকু যে এখানে সবসময় গ্রোথটা হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। তার মানে এখানে জিনিসপত্রের অ্যাবান্ডেন্স, মানে পার্টিকুলার অর্গানিজমটার বেঁচে থাকার জন্য যেই যেই এনভায়রনমেন্টের জিনিসগুলো দরকার, সেই জিনিসের অ্যাবান্ডেন্সটা থ্রু আউট লাইফ স্প্যান থাকবেই। মানে জল, হাওয়া, বাতাস, খাওয়া এগুলো কোনোদিনও কমবে না। প্লাস এদের এখানে কম্পিটিশনটা কম হবে, তাই ওরা খুব সুন্দরভাবে বাড়তেই থাকবে। তাই এই গ্রোথটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ, বাড়তেই থাকে, ঠিক আছে। আর এটা হলো আমাদের এস কার্ভ, যেটাকে কি বলা হয়? সিগময়েড কার্ভ বা পার্ল লজিস্টিক কার্ভ। পার্ল লজিস্টিক কার্ভ এই টার্মটা দিয়ে কোশ্চেন আসে, সেটা হলো এস কার্ভ, ঠিক আছে। এখানের গল্পটা এখানে এরকম যে এখানে তিনটে ফেজ আছে। একটা, এটা কি কি ফেজ? লগ ফেজ। তারপরে কি ফেজ? ল্যাগ। তারপরে তারপরে এক্সপোনেনশিয়াল না, তারপরে তারপরে ডিক্লাইনিং, তারপরে এসিম্পটোট। আচ্ছা, এসিম্পটোটে কি হয়? ক্যারিং ক্যাপাসিটি রিচ করে। এবার ক্যারিং ক্যাপাসিটি কি জিনিস? মানে সর্বোচ্চ যেই জিনিসটা অবধি অর্গানিজম পপুলেশন পৌঁছে গেল, ও ওর নিজস্ব যাবতীয় যা জিনিসপত্র নিয়ে গিয়ে পৌঁছে গেছে, তারপরে ও আর বাড়তে পারবে না, ঠিক আছে। ওটা হলো ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি পর্যন্ত ও যখন যাবে ও এক্সপোনেনশিয়াল ওয়েতেই যাবে। যেই ক্যারিং ক্যাপাসিটি পৌঁছে গেছে ও আর বাড়তে পারবে না, ও তখন একটা স্টেবল বা অ্যাসিম্পটোট কন্ডিশনে চলে আসবে, ঠিক আছে। বোঝা গেল? এবার ধর কোনো ইনসেক্টের পপুলেশন, সেটা কোন কার্ভ হতে পারে? এক্সপোনেনশিয়াল, নো ডাউট এক্সপোনেনশিয়াল। কারণ ইনসেক্টের জন্য না ওদের বেঁচে থাকার জন্য এমন কিছু হাইফাই জিনিসের দরকার পড়ে না। আর খেয়াল করলে দেখলে বোঝা যায় যে ইনসেক্টের প্রত্যেকটা ফাইলামের খাওয়ার যে প্যাটার্ন গুলো সেগুলো আলাদা আলাদা, তাই ওদের মধ্যে কম্পিটিশন কম হয়। বুঝতে পেরেছিস? মানে আরশোলা যা খায় আর প্রজাপতি যা খায় দুটোর মধ্যে অনেক ফারাক। তাই জন্য আরশোলা আর প্রজাপতি যদি এক জায়গায় থেকেও যায় ওরা খুব সুন্দরভাবে গ্রোথ করবে। বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে আমাদের ইনসেক্টের গ্রোথটা হয়ে যাবে জে কার্ভ, এক্সপোনেনশিয়াল কার্ভ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসছে পপুলেশন ইন্টারঅ্যাকশন। পপুলেশন ইন্টারঅ্যাকশনের মধ্যে কি কি পড়ছে? অ্যামেনসেলিজম, কমেনসেলিজম, প্রিডেশন, প্যারাসিটিজম আর ওই কম্পিটিশন, ঠিক আছে। তার মধ্যে মিউচুয়ালিজম, প্যারাসিটিজম, প্রিডেশন এই তিনটা থেকে খুব একটা কোশ্চেন আসে না। যেটা আসে সেটা হলো অ্যামেনসেলিজম আর কমেনসেলিজম, কারণ এই দুটো খুব মানে ভুলে যাওয়ার প্রবণতা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই পুরো চারটার মধ্যে মাইনাস কথাটার মানে হলো নেগেটিভ এফেক্ট হচ্ছে, ক্ষতি হবে, লস হচ্ছে। যেই অর্গানিজমটার নিচে মাইনাস আছে ওই অর্গানিজমটাতে লস হচ্ছে, ওর কোনো ক্ষতি হচ্ছে। যেই অর্গানিজমটার নিচে প্লাস চিহ্ন দেওয়া আছে তার মানে ওর গেইন হচ্ছে, ওর কোনো লাভ হচ্ছে। আর যেখানে জিরো আছে ওর কিছুই হচ্ছে না, না লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, অ্যামেনসেলিজমে দেখ স্পিসিস 1 এ নেগেটিভ এফেক্ট পড়ছে, মানে ওর লস হচ্ছে, আরেকজনের কোনো এফেক্টই হচ্ছে না, ঠিক আছে। এখানে এক্সাম্পল দিয়েছে ক্যাট এন্ড র্যাট। ক্যাট র্যাটকে খাচ্ছে, তাহলে র্যাটের কি হচ্ছে? ক্ষতি। তাহলে তো হিসাবে ক্যাটের লাভ র্যাটের ক্ষতি হয়, তাহলে কেন এই এক্সাম্পলটা দিয়েছে? কোনো তো যুক্তি আছে নিশ্চয়ই এটার পিছনে। The most powerful animal or large organisms inhibit the growth of the lower organism. এটার মানে কি? মানে ধর পার্থেনিয়াম, নো ডাউট পার্থেনিয়াম একটা আলাদা এক্সাম্পল। আমি শুধু বললাম যে এই এক্সাম্পলে কেন এটা অ্যামেনসেলিজম। ধর ক্যাট, যে সে র্যাটের কোনো একটা পুরো পপুলেশন থেকে একটা র্যাটকে খেয়ে নিয়েছে, যেই র্যাটটা খুব ভালো রকম ভাবে পপুলেশন গ্রোথ করতে পারতো, মানে রিপ্রোডাকশনে খুব ভালো পার্ট নিতে পারতো। এবার যখনই ওই পার্টিকুলার র্যাটটাকে খেয়ে নিয়েছে বা ওকে চেস করে ওর হাত পা ভেঙে দিয়েছে, তাহলে কি হবে?
ওই পার্টিকুলার র্যাটটা ওই পপুলেশনটার মধ্যে স্ট্রেনথেবল একটা পার্ট ছিল, এখন ওর নেই বা ও অসুস্থ আছে, তাহলে কি হবে? ওই পার্টিকুলার র্যাট পপুলেশনটা বাড়তে পারবে না। বোঝা গেল? সেই অর্থে এখানে অ্যামেনসেলিজম হয়েছে। অ্যামেনসেলিজমের অনেক এক্সাম্পল আছে, যেমন ধর পার্থেনিয়াম, ও যেটা বললো, পার্থেনিয়াম গাছটা যখন গ্রো করছে, পার্থেনিয়ামের নিজের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু পার্থেনিয়ামের আশপাশে যেই গাছগুলো আছে তাদের কিন্তু ভীষণ রকম ক্ষতি হচ্ছে। একদম কালচার পেটে স্টাফাইলোকক্কাস সেম প্রবলেমটা ক্রিয়েট করছে, কিন্তু নিজের কোনো ক্ষতি হচ্ছে না, না গেইন হচ্ছে না লস হচ্ছে, কিন্তু আশপাশের লোকজনের লস হচ্ছে। ওই জন্য ওটা অ্যামেনসেলিজম হলো। কমেনসেলিজম একদম উল্টো, একজনের পজিটিভ এফেক্ট করবে, মানে একজনের গেইন হবে, আরেকজনের কোনো এফেক্ট করবে না। এক্সাম্পল দেখ কি দিয়েছে, সাকার ফিশ আর শার্ক। শার্কের মধ্যে দিয়ে সাকার ফিশ, মানে শার্কের গায়ে সাকার ফিশ বসে আছে। এবার সাকার ফিশ কি করছে? শার্কের বডি থেকে নিউট্রিশন নিচ্ছে, নিয়ে ওর তো লাভ হচ্ছে, শার্কের কোনো ক্ষতিও হচ্ছে না, কোনো গেইনও হচ্ছে না, লোকসানও হচ্ছে না, কিছুই হচ্ছে না। ও বুঝতেই পারছে না যে কতটুকু সাকার ফিশ আমার বডি থেকে কি নিল, কিছুই হচ্ছে না ওর, কারণ এত বড় শার্ক, তার মধ্যে একটুখানি 4-5টা সাকার ফিশ কি আর খেয়ে নেবে, ওর কিছুই হবে না। বোঝা গেল? কম্পিটিশন মানে কি? দুজনেরই ক্ষতি। ঠিক আছে? প্যারাসিটিজম মানে কি? মানে একজন হোস্ট একজন প্যারাসাইট, তাই তো? এবার প্যারাসিটিজম কিন্তু দুই রকম হয়, একটা এন্ডো একটা একটো। একটো প্যারাসিটিজমের এক্সাম্পল কি? যেই প্যারাসাইটস বডির বাইরে থাকছে, যেমন লাইস, কুকুন হলো। যেই প্যারাসাইট বডির ভিতরে থাকছে সেটা হলো এন্ডো প্যারাসাইট, যেমন ক্রিমি, প্লাজমোডিয়াম হলো। একদম। প্রিডেশন মানে কি? শিকার করা, প্রে আর প্রিডেটর। যেমন ধর লায়ন, টাইগার আর হরিণ যেটা হবে সেটা প্রে প্রিডেটর। ঠিক আছে? বোঝা গেল ইন্টারাকশন? ইন্টারাকশন এখান থেকে এইটুকুই কোশ্চেন আসে। আচ্ছা, নেক্সট হলো এনার্জি ফ্লো। এনার্জি ফ্লোতে কি হয়? এনার্জি ফ্লো এর যে কি বলে ফর্মুলাটা, সে কে দিয়েছিল? লিনম্যান। এবার লিনম্যানের কথা অনুযায়ী কি ছিল? প্রত্যেকটা ট্রপিক লেভেলে 10% করে কমতে থাকবে, তাই তো? তাহলে একদম ফার্স্ট যে প্রাইমারি প্রোডাকশন করবে, প্রাইমারি প্রোডাকশন কারা হবে? প্রোডিউসার কারা হবে? যারা গ্রিন প্ল্যান্টস। তারা যেটা অ্যাবজর্ব করবে সেখান থেকে প্রত্যেকটা স্টেপে 10% করে কমতে কমতে চলে যাবে, একদম লাস্ট মাথায় কমতে কমতে ওটা যে কোথায় যাবে ভগবান সেই জানে, তাই তো? তো এটা দিয়ে একটা কোশ্চেন আছে, 3-4টে কোশ্চেন আছে, আর আসেও প্রতিবার। আর হিসাবটা করবি ওই 10% হিসেবে, 10% করে কমাতে থাকবি। ঠিক আছে? এই যে এখানে যেমন বলেছে এটা 100%, তারপর এটা 10%, তারপর এটা 1%, 0.1, 0.01 হলো। আচ্ছা, এটা একটা ফুড চেইনের স্ট্রাকচার। ফুড চেইন মানে বুঝিসই খাদ্য শৃঙ্খল। একটা খাদ্য শৃঙ্খল, একটা খাদ্য জাল যেটাকে বলে, মানে ফুড ওয়েব যেটা, সেটার মধ্যে কি ফারাক? মানে ফুড চেইন যেটা, সেটা একটা প্রোডিউসার থেকে শুরু করে একটা টারশিয়ারি কনজিউমার পর্যন্ত গিয়ে শেষ হবে। ঠিক আছে? আর ফুড ওয়েব যেটা, সেটা একটা প্রোডিউসার থাকলে থাকতে পারে, কিন্তু ওর অনেকগুলো ফুড চেইন হবে, আবার সেগুলো পার্টিকুলারলি নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড হবে। যেমন ধর এখানে প্রোডিউসার কোনটা? এটা প্রোডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, ফাইনাল কনজিউমার, তাকে যে খাচ্ছে মানে তাকে যে ডিকম্পোজ করছে, ফাঙ্গি, এত দূর অব্দি এসে থেমে গেল। এটা একটা পার্টিকুলার ফুড চেইন হলো, যেদিকে একদিকে এনার্জিটা ফ্লো হয়ে গেল। ফুড ওয়েব যদি বলি, সেখানে খেয়াল করে দেখলে বোঝা যাবে এরা হলো আমাদের প্রোডিউসার্স। এই প্রোডিউসার্স গুলোর থেকে অনেকগুলো প্রাইমারি কনজিউমার আছে। সেই প্রাইমারি কনজিউমার গুলোর মধ্যে যেমন ধর গ্রাসহপারকে ফ্রগও খেতে পারে, র্যাটও খেতে পারে। তাহলে ফ্রগ যাকে খাবে, মানে ফ্রগকে যে খাবে সে, আর র্যাটকে যে খাবে সে আলাদা চেইনে চলে গেল। আবার তারা নিজেদের মধ্যে ইন্টারলিঙ্ক, তো কারণ সাপকে ফক্স খেতে পাচ্ছে, তাহলে এই চেনটা ঘুরে এরকম যেতে পারে, আবার এই চেনটা ঘুরে এরকম আসতেই পারে, তাই না? তাহলে ফুড ওয়েবটা কখনোই একটা পার্টিকুলার প্রোডিউসার থেকে লাস্ট অবধি এনার্জিকে ফ্লো করতে পারবে না। ফুড ওয়েবে নেটওয়ার্কের মতো সব দিকে এনার্জিটা ফ্লো হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এই কথাটা, এই ফুড ওয়েবের মধ্যে বা ফুড চেইনের মধ্যে 3টে টার্ম খুব ইম্পর্টেন্ট। একটা হলো জিপিপি, একটা এনপিপি, আর একটা কি ছিল? সেকেন্ডারি প্রোডাকশন। ঠিক আছে? জিপিপি মানে কি? জিপিপি মানে গ্রস প্রোডাক্টিভিটি। গ্রস প্রোডাক্টিভিটি মানে কি? প্রোডিউসার্স, গ্রিন যে প্রোডিউসার্স, তারা যে পরিমাণ এনার্জিকে প্রোডিউস করবে, মানে ধর খাবার যেটা, মানে ও যেটা ফুড তৈরি করার জন্য বা ফটোসিনথেসিসের জন্য যে এনার্জিটা সোলার এনার্জিকে কনভার্ট করে নিল কেমিক্যাল এনার্জিতে, সেই পার্টিকুলার এনার্জিটাকে আমি কি বলবো? গ্রস পিপি বা জিপিপি হলো। এবার এই জিপিপি থেকে ও কিছুটা নিজের রেসপিরেশনের জন্য খরচ করবে,
করে নিয়ে তারপরে বাকিটুকু নেক্সট টপিক লেভেলে পাঠিয়ে দেবে, সেটা কি দাঁড়াবে? এনপিপি। তার মানে জিপিপি মাইনাস আর হয়ে যাবে এনপিপি। বোঝা গেল? আচ্ছা, জিপিপি মাইনাস আর এনপিপি যদি হয় তাহলে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কি? হ্যাঁ, মানে হার্বিভোরস কি হবে? ধর হার্বিভোরস কারা? এখানে গ্রাস হপার, বাটারফ্লাই, এরা হার্বিভোরস। হার্বিভোরসরা তো প্রোডিউসারের থেকে খাবার নিচ্ছে, খাবার নেওয়ার পরে ও যেটাকে কনজিউম করে রেখে দেবে সেটা হবে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। কনজিউম করে রেখে দিয়ে বাকিটুকু ছেড়ে দেবে পরের টপিক লেভেলের জন্য, সেটা হয়ে যাবে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তো সেকেন্ডারি প্রোডাক্টিভিটি মানে আমি যদি এক্সপ্লেইন করি কাউকে, আমি বলবো প্রত্যেকটা টপিক লেভেলে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি থাকবে, কারণ প্রত্যেকটা টপিক লেভেলেই তো কোনো না কোনো অর্গানিজম নিজেদের খাবারটাকে কনজিউম করে বাকিটুকু ছেড়ে দিচ্ছে উপরের জন্য, তাই না? তাহলে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কিন্তু প্রত্যেকটা টপিক লেভেলে থাকছে। আরেকটা জিনিস আছে, জিপিপি গেল, এনপিপি গেল, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি গেল, আরেকটা কি আছে বলতো? স্ট্যান্ডিং ক্রপ। স্ট্যান্ডিং ক্রপ মানে কি? প্রত্যেকটা টপিক লেভেলে বায়োমাস যেটুকু করে থাকছে। এবার বল বায়োমাস মানে কি? বায়োমাস মানে ড্রাই ওয়েট। তোর বডিতে জল ছাড়া বাকি যেটুকু অর্গানিক ম্যাটার ড্রাই ওয়েট হিসাবে থাকছে সেটা হয়ে গেল আমাদের বায়োমাস। এবার প্রাইমারি লেভেলে একটা বায়োমাস থাকবে, সেকেন্ডারি লেভেলে একটা বায়োমাস থাকবে। কখনোই এরকম হবে না প্রাইমারি লেভেলের সাথে সেকেন্ডারি লেভেলের বায়োমাস সেম হবে বা স্ট্যান্ডিং ক্রপ সেম হবে। প্রত্যেকটা টপিক লেভেলের স্ট্যান্ডিং ক্রপ আলাদা হবে, কারণ প্রত্যেকটা টপিক লেভেলের অর্গানিজমের প্যাটার্ন আলাদা। বুঝা গেল? বুঝতে পেরেছিস? চারটা টার্ম বললাম কিন্তু, কি কি? জিপিপি, এনপিপি, স্ট্যান্ডিং ক্রপ, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। হলো? বোঝা গেল? চারটা থেকেই কোশ্চেন আছে। আচ্ছা, লাস্ট আছে হলো প্যাটার্ন অফ ডাইভার্সিটি। প্যাটার্ন অফ ডাইভার্সিটি বলতে যেমন ধর ভার্টিব্রেটের ক্ষেত্রে যদি আমি বলি, ইনভার্টিব্রেটের ক্ষেত্রে যদি বলি, আর ম্যারাইন অ্যানিমালস এর ক্ষেত্রে যদি বলি, সবচেয়ে বেশি লার্জেস্ট টেরিস্ট্রিয়ালের ক্ষেত্রে ডাইভার্সিটি কে দেখায়? না 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 না, আমি বললাম টেরিস্ট্রিয়ালের ক্ষেত্রে। টেরিস্ট্রিয়াল মানে তো ল্যান্ডের। যদি আমি বলি পার্টিকুলার কোনো একটা ইকোসিস্টেমের নাম বলতে কি বলবি? ইকোসিস্টেম বলতে ধর পার্টিকুলার কোনো প্ল্যান্টস এর নাম যদি বলতে বলি, অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে? তারপরে যদি বলি আমি পার্টিকুলার কোনো ইকোসিস্টেমের নাম বলতে যেটার সবচেয়ে বেশি ডাইভার্সিটি দেখা যায়, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে কোন ফরেস্ট? ট্রপিক্যাল রেইন ফরেস্টে সবচেয়ে বেশি দেখা যায়, ঠিক আছে? তারপরে যদি আমি বলি ট্রপিক্যাল রেইন ফরেস্টের পরে সবচেয়ে বেশি নাম্বার অফ ডাইভার্সিটি কার দেখা যায়? না, নাম ওটা গেল জেনেটিক ডাইভার্সিটি। আমি এবার বললাম নাম্বার অফ ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি আর নাম্বার অফ ডাইভার্সিটির মধ্যে ফারাক আছে। নাম্বার অফ ডাইভার্সিটি গেলে ওটা ম্যানগ্রোভ হয়ে যাবে, ঠিক আছে? আবার ধর আমি বললাম যে ম্যারাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার ডাইভার্সিটি দেখা যায়? প্রত্যেকটা কোশ্চেন পেয়ে যাবি, চাপ নেই। ম্যারাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডাইভার্সিটি কার দেখা যায়? নাম শুনেছিস? যে সবচেয়ে বেশি রং দেখায়, কালার দেখায়। কোরাল রিফস এর নাম শুনিসনি? কোরাল রিফ সবচেয়ে বেশি কালার্স দেখায়, তো সবচেয়ে বেশি ভ্যারিয়েশন দেখায়। তো ম্যারাইনের ক্ষেত্রে ডাইভার্সিটি যদি আমি বলি সবচেয়ে বেশি ডাইভার্সিটি হবে হলো কোরাল রিফস এর। আবার যদি বলি সবচেয়ে বেশি ডাইভার্সিটি কোন ফ্রুটের দেখায়, কোন ফ্রুট হবে? ম্যাঙ্গো। কারণ ম্যাঙ্গো খেয়াল করে দেখবি নিজের একটা মানে ফিল করা যায় যে আমাদের বাজারেই ম্যাঙ্গো কত ধরনের পাওয়া যায়। শুধু কুচবিহারের বাজারেই কত ধরনের পাওয়া যায়, পুরো ওয়ার্ল্ডে তো তাহলে না জানি কত ধরনের পাওয়া যাবে। ফ্রুট যদি বলি তাহলে ম্যাঙ্গো হলো, ম্যারাইন যদি বলি কোরাল রিফ, ফরেস্ট যদি বলি ট্রপিক্যাল রেইন ফরেস্ট, তারপরে যদি ডাইভার্সিটি প্যাটার্ন বলি তাহলে হয়ে যাবে ম্যানগ্রোভ। হলো? চারটা বলে দিলাম। আচ্ছা, এখানে বলেছে যেমন ধর ইনভার্টিব্রেট, সবচেয়ে বেশি প্যাটার্ন অফ ডাইভার্সিটি ইনভার্টিব্রেটের ক্ষেত্রে কে দেখাবে? ইনসেক্টস। কারণ এটা আমরা সবাই জানি যে আর্থ্রোপড সবচেয়ে বড় লার্জেস্ট ফাইলাম, তাই তো? তাহলে ওদের মধ্যে প্যাটার্ন অফ ডাইভার্সিটিও সবচেয়ে বেশি হবে। ইনসেক্টের পরে আসবে সেকেন্ড কে? মোলাস্কা। তারপরে আসবে ক্রাস্টেশিয়ানস, তারপরে আসবে আদার অ্যানিমালস, বাকি যত ইনভার্টিব্রেটস আছে তারা। যেমন এখানে ভার্টিব্রেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি হাইয়েস্ট দেখা যাবে ফিশের ক্ষেত্রে, আর বাকি ম্যামেলস, বার্ডস, রেপটাইল, অ্যাম্ফিবিয়া এরা মোটামুটি ইকুয়াল, ঠিক আছে? নেক্সট আসছে হলো প্লান্টস। প্লান্টসের ক্ষেত্রে খেয়াল করে দেখ অ্যাঞ্জিওস্পার্ম আর ফাঙ্গি দুটো প্রায় সেম, কিন্তু যখন আমরা লিভিং বা যখন ধর প্যাটার্ন অফ ডাইভার্সিটিতে আমরা অপশন খুঁজি আমরা সবসময় অ্যাঞ্জিওস্পার্মে টিক দিই। যদি অপশনে অ্যাঞ্জিওস্পার্ম আর ফাঙ্গি একসাথে থাকে, যদিও এটা কোনোদিনও থাকবে না,
যদিও কখনো ফাঙ্গি আর অ্যাঞ্জিওস্পার্ম একসাথে থাকে, নো ডাউট অ্যাঞ্জিওস্পার্মেই টিক দিবি। তারপরে ধর অ্যাঞ্জিওস্পার্ম থাকলো না, তাহলে ফাঙ্গিতে টিক হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসছে হলো মসেস, ফার্নস এন্ড অ্যালগিস আর অ্যালগি আর লিচেন্স। ঠিক আছে, এটা অ্যালগি আর লাইচেন মোটামুটি কাছাকাছি সমান থাকে, যদিও এখানে অ্যালগির পরিমাণটা একটু বেশি দেখিয়েছে, লাইকেনটা একটু কম দেখিয়েছে। হলো, কিন্তু যখনই দেখবি যে অপশনে অ্যালগি আছে, লাইকেন আছে, অ্যালগি আছে, মস আছে, অ্যাঞ্জিওস্পার্ম আছে, অ্যাঞ্জিওস্পার্ম থাকলে তো অ্যাঞ্জিওস্পার্মই রাইট দিবি। ধর অ্যালগি আছে, মস আছে, ফার্ন আছে, এই তিনটে অপশন আছে। ঠিক আছে, তাহলে কোনটার মধ্যে রাইট দিব? অ্যালগিতে রাইট দিব, কারণ অ্যালগি অ্যাঞ্জিওস্পার্ম আর ফাঙ্গির পরেরটা হলো অ্যালগি, 3 নম্বরটা হলো অ্যালগি, অ্যাঞ্জিওস্পার্ম, ফাঙ্গি, অ্যালগি, তারপরে ফার্ন। চারটে, এই চারটে পরপর মনে রাখবে, তাহলে রাইট দিতে সুবিধা হবে, টিক দিতে সুবিধা হবে। হলো, তাহলে প্যাটার্ন বোঝা গেল। আচ্ছা, নেক্সট আসবে কোশ্চেন আমাদের। ফার্স্ট কোশ্চেনটাই তোদের ওই এনার্জি ফ্লো এর 10% ল অনুযায়ী কোশ্চেন। এ হিসাব করেছিস? বল, বাকিটা বল। কে বলছিস সি, কে বলছিস এ, যাই বলবি ভেবেচিন্তে বলবি, তাহলেই হবে, কিন্তু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, এখানে কয়টা স্টেজ আছে? এখানে 1টা 2টো 3টে, এটা 4 নাম্বার। ঠিক আছে, 20 জুলকে বি। আচ্ছা কাজী, হ্যাঁ এ নাম্বার হবে। আচ্ছা, আমি হিসাব করি তাহলে। 20 10%, 2 এর 10%, 0.2 এর 10%, 0.02, তাহলে এটা হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। বুঝেছিস? কারো কনফিউশন আছে বিবেক? আচ্ছা, which of the following is a primary consumer in Magefield ecosystem? Primary consumer, এ নাম্বার, গ্রাসহপার খাচ্ছে, তাই তো? আচ্ছা, নেক্সট আসবে when man eats fish which feeds on zooplanktons which have eaten small plants, the producer in this chain is? কেন হবে না? when man eats fish, তার মানে ও অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কথা বলছে যেখানে ফিশ আছে। ঠিক আছে, which feeds on zooplankton, যে জুপ্ল্যাঙ্কটনের উপরে খাচ্ছে, which have eaten small plants, জুপ্ল্যাঙ্কটন আবার স্মল প্ল্যান্টকে খাচ্ছে, তার মানে জুপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে। the producers in this chain is? জুপ্ল্যাঙ্কটন কি হেটারোট্রপিক? জিজ্ঞেস করছি আমি। ফাইটোপ্ল্যাঙ্কটন কি? জুপ্ল্যাঙ্কটন কি? তোকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, জুপ্ল্যাঙ্কটন নো ডাউট কনজিউমার, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন একদম প্রথমে প্রোডিউসার, ফাইটোপ্ল্যাঙ্কটনের পরের প্রাইমারি কনজিউমারটাই হলো জুপ্ল্যাঙ্কটন। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমটা এরকম ভাবেই তৈরি হয়। জুপ্ল্যাঙ্কটনকে খাবে স্মল ফিশ, স্মল ফিশকে খাবে লার্জ ফিশ, লার্জ ফিশকে যদি আরো কিছু খেতে হয় তাহলে সে খাবে। বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার কি হবে? স্মল প্ল্যান্টস। আচ্ছা, তোদেরকে আরেকটা জিনিস বলিনি, সেটা হলো এজ পিরামিড। এজ পিরামিড 3 রকমের হয়, একটা এজ পিরামিড, একটা এনার্জি পিরামিড, আর একটা নাম্বার পিরামিড। এজ পিরামিড আর নাম্বার পিরামিড কখনো তো কি হয় না। এজ পিরামিড তোদের নেই, নাম্বার পিরামিড আছে, বায়োমাস পিরামিড আছে, আর এনার্জি পিরামিড আছে। কোন পিরামিডটা ইনভার্টেড হয়? বায়োমাস পিরামিডের মধ্যে যদি অ্যাকোয়াটিক, ম্যারিন না অ্যাকোয়াটিক। বায়োমাস যেটা, সেটা যখনই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে চলে আসবে না, বায়োমাসের ক্ষেত্রে নিচে কি হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, স্মল ফিশ, লার্জ ফিশ। এবার ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটনের পরিমাণটা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওরা যদিও খুব স্মল, কিন্তু ওদের পরিমাণটা অনেক বেশি। কিন্তু ওদেরকে যখন তুই বায়োমাস হিসেবে কাউন্ট করবি, ওরা অনেকটাই কমে যাবে, কারণ ওরা ভীষণ হালকা। এবার ওদের এগেইনস্টে তুই যখন স্মল ফিশকে করবি, স্মল ফিশটা এরকম বড় হয়ে যাবে, মানে পিরামিডটা কিছুটা এইরকম হবে, নিচেরটা ছোট হবে, তারপরেরটা বড় হবে, তারপরেরটা আরো বড় হবে, ইনভার্টেড পিরামিড হয়ে যাবে। নাম্বার পিরামিড খুবই কম হয়, মানে ওটা একদমই এক্সেপশন যদি কোনো ইকোসিস্টেমের থেকে থাকে তাহলে হবে,
কিন্তু ট্রিতে হবে। ট্রির ইকোসিস্টেমটা কি বলতো? ট্রির ইকোসিস্টেমটা তো আমি ওটাকে কখনোই বলতে পারি না যে ওটা একটা এনভায়রনমেন্টাল ইকোসিস্টেম, ওটা একটা মানে স্পেসিফিক ট্রি হিসাবে ইকোসিস্টেম বলবো, তাই না? ওই জন্য আমি কখনোই মানে একবারে ডাউট ক্লিয়ার ভাবে বলতে পারি না যে নাম্বার পিরামিড ক্যান বি ইনভার্টেড, ঠিক আছে? ওটা যেহেতু একটা পার্টিকুলার স্পেসিফিক ট্রির ক্ষেত্রে হচ্ছে তার জন্য হলো। কিন্তু বায়োমাস পিরামিডটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে ইনভার্টেড হয়, কারণ জু প্ল্যাঙ্কটন, এদিকে যদি বলি ফাইটোপ্ল্যাঙ্কটন জু প্ল্যাঙ্কটনের যে বায়োমাস সেটা অনেকটাই কম হবে, কারণ ও খুবই হালকা, ওরা ভাসতে থাকে না, খুবই হালকা। তার এগেইনস্টে স্মল প্ল্যান্টটা একটু ভারী, তার এগেইনস্টে লার্জ প্ল্যান্টটা আরো ভারী। বুঝা গেল? তো বায়োমাস ইকোসিস্টেমের ক্ষেত্রে মানে পিরামিডের ক্ষেত্রে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম ইনভার্টেড হচ্ছে, হলো? আচ্ছা, তাহলে এটা হলো। নেক্সট এটা দেখ, আইডেন্টিফাই দ্য পসিবল লিংক এ ইন দ্য ফলোইং ফুড চেইন: প্ল্যান্ট, ইনসেক্ট, ফ্রগ, কোবরা। সবাই জানে, তাই না? খুব সোজা কোশ্চেন, কিন্তু 2013-তে আসছিল, 12-তে আসছিল। আচ্ছা, কি বলছিস? Term ecosystem was coined by Haeckel. ইপিওডাম পিরামিডের, ঠিক আছে? ট্রান্সলে হবে, এজি ট্রান্সলে, ঠিক আছে? সনটা কত? সনটা কত রে, মনে আছে? 19 তো বটেই, এই যে এজি ট্রান্সলে 1935। সলটা মনে রাখবি, হ্যাঁ? কয়েকটা মনে রাখতে হবে, বেশি না, পুরো 32টা চ্যাপ্টার মিলে 10টা মনে রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ইপিওডাম তো রিসাতে ছিল, পিরামিডে ছিল, ঠিক আছে? এজি ট্রান্সলে হলো মেন, আর লিন্ডম্যান হলো এখান থেকে। এজি ট্রান্সলে আর লিন্ডম্যান আর ওডামটা মনে রাখবি, এই তিনটে মনে রাখলে, ইকোসিস্টেমে তিনটে মনে রাখলে যথেষ্ট, ঠিক আছে? লিন্ডম্যান তো বললাম এনার্জি ফ্লো, এটা গেল এজি ট্রান্সলে, আর ওডাম হলো তোর পিরামিড, হয়েছে? আচ্ছা, তারপরেরটা দেখ কি বলেছে। ইকোসিস্টেম স্ট্রাকচার এন্ড ফাংশনের মধ্যে বলেছে which one of the following is a characteristic feature of cropland ecosystem? আচ্ছা, ফার্স্টলি তো বল যে আমি ওটা বলিনি একদম প্রথমে, ইকোসিস্টেম দুটো ধরনের হয়, একটা ন্যাচারাল ইকোসিস্টেম, একটা হলো ম্যানমেড ইকোসিস্টেম। তো ক্রপল্যান্ড কি ইকোসিস্টেম? অবভিয়াসলি ম্যানমেড ইকোসিস্টেম। ম্যানমেড ইকোসিস্টেমের আরেকটা এক্সাম্পল বল দেখি। অ্যাকোরিয়াম, ঠিক আছে? তো ক্রপল্যান্ড যদি ম্যানমেড ইকোসিস্টেম হয়, আমরা যদি ক্রপল্যান্ডকে নিজেরা তৈরি করি, আমরা অবভিয়াসলি চাবো না যেই ক্রপল্যান্ডের মধ্যে ধান উগাচ্ছি সেখানে যেন ধানটাই ভালো মতো হয়। আমি তো কখনোই চাবো না ধানের সাথে গম, পাইন, চা সব একসাথে হোক, চাবো? চাবো না, তাই না? আমি পার্টিকুলারলি চাবো যে ওখানে ধানটাই যেন ভালো মতো হয়। তাহলে এখানে কোন জিনিসটা ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে পড়বে? লিজ জেনেটিক ডাইভার্সিটি, ঠিক আছে? বুঝতে পেরেছিস তার মানে সন্দীপ? হলো, বোঝা গেল? জেনেটিক ডাইভার্সিটি আমি ওখানে রাখতে পারি না। আমি যদি ওখানে ধানের সাথে গম, আরো বেটার ধান বা চা সব একসাথে যদি বোনার চেষ্টা করি, ওখানে কোনোটাই হবে না। যে কোনো এক ধরনের পার্টিকুলার প্ল্যান্টের জন্য আমি সয়েলটাকে প্রিপেয়ার করে বানাবো না, সবগুলোর জন্য তো আলাদা আলাদা সয়েল লাগবে, আলাদা আলাদা এনভায়রনমেন্ট লাগবে, আলাদা আলাদা জলের কোয়ান্টিটি লাগবে, বোঝা গেল? তাই লিস্ট জেনেটিক ডাইভার্সিটি হবে এটার অ্যান্সার, হলো? আচ্ছা, vertical distribution of different species occupying different levels in a biotic community is known as, এটা আমি বলিনি, স্ট্র্যাটিফিকেশন বলা হয়। ওই ধর কোন একটা ফরেস্ট, ঠিক আছে? ফরেস্টের গ্রাসল্যান্ড এটা একটা পার্ট, গ্রাসল্যান্ডের পরে ছোট গাছ সেটা একটা পার্ট, তারপরে বড় গাছ, তারপরে সেটা একটা পার্ট। তাহলে তিনটে যে এই ভার্টিক্যাল যে ডিস্ট্রিবিউশনটা হলো, সেই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের এক একটা লেভেলকে আমি স্ট্র্যাটিফিকেশন বলবো, বোঝা গেল? আচ্ছা, ডি হবে, দাঁড়া পড়ি, আমি নিজেই পড়িনি। নিচে ইজ অল দ্য বায়োলজিক্যাল ফ্যাক্টরস ইন দ্য অর্গানিজমস এনভায়রনমেন্ট। হ্যাঁ, the physical space where an organism lives, the range of temperature that the organism needs to live, the functional role played by the organism where it lives. নিচে আর হ্যাবিটেট দুটোর মধ্যে ফারাক আছে। হ্যাবিটেট কথাটার মানে কি ছিল? ওখানে শুধু বসবাসই করা যাবে, আর কিছু করা যাবে না। নিশে মানে হলো ওখানে পার্টিকুলারলি ফাংশনটাকে রোল প্লে করবে, তাই না? তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? ডি, তাই তো?
बोर्ड भी स्लो हो गया है, तुम लोग फास्ट हो गए और बोर्ड स्लो हो गया है। তাহলে ডি। আচ্ছা, নিউমাটোফোরস অকার ইন, নিউমাটোফোরস কি জিনিস? হুম, হ্যালোফাইটস, নো ডাউট হ্যালোফাইটস। অপশন তো হ্যালোফাইটসই হবে, অপশন আর কিছু হবে না। আমি বলি নিউমাটোফোর কি জিনিস। সুন্দরী গরান গেও এই গাছগুলো হলো ম্যানগ্রোভে থাকে। হ্যাঁ, ম্যানগ্রোভ যে প্ল্যান্টস, সুন্দরবনের যে প্ল্যান্টস গুলো, ম্যানগ্রোভ প্ল্যান্টস গুলোর মাটির নিচে কি থাকে? সয়েলের মধ্যে কি থাকে? লবণ থাকে, তাই তো? তাহলে ও যখন রুটটাকে নিচে নিয়ে যাচ্ছে, ও অক্সিজেনটাকে বেশি পাচ্ছে না। ও অক্সিজেনটাকে পাওয়ার জন্য কি করবে? এই রুটটাকে এরকম ভাবে মাটি ভেদ করে উপরের দিকে নিয়ে আসবে। তো ওই রুটের মাথাটার মধ্যে যেখানে মেইনলি রুট ক্যাপ থাকার কথা, সেই রুট ক্যাপের মধ্যে এক ধরনের ছিদ্র বা পোর্স থাকবে, যেটাকে বলবো নিউমাটোফোর, যেটা কি করতে হেল্প করবে? অক্সিজেনকে ক্যাপচার করতে আর ডিফিউশনে হেল্প করবে। সেটা হ্যালোফাইটসে থাকে। হ্যালোফাইটস মানে যেই গাছগুলো ওই সুন্দরী গরান গেও মানে ম্যানগ্রোভস গাছ, ম্যানগ্রোভস গাছগুলোকে হ্যালোফাইটস বলে। হ্যাঁ, পাতা দিয়ে রেসপিরেশন হয় তো, কিন্তু রুট কিন্তু একটা ভালো রকম এই ব্যাপারে হেল্প করে আমাদের, মানে আমাদের বলতে গাছকে। রুট কি করে বলতো? রুট যখন যাচ্ছে না, মাটির নিচ দিয়ে পাস হচ্ছে, তখন রুট প্রত্যেকটা মানে অলিতে গলিতে, মাটির অলিতে গলিতে ঢোকার সময় জলকে যে ডিফিউজ করছে, সাথে অক্সিজেনকেও ডিফিউজ করে নিচ্ছে, সাথে মিনারেলসকেও ডিফিউজ করে নিচ্ছে। কিন্তু ও যখন একদম লবণাক্ত মাটির মধ্যে দিয়ে যাচ্ছে, ও জলটাকে যেভাবে ডিফিউজ করছে, অক্সিজেনকে সেভাবে ডিফিউজ করতে পারছে না, কারণ ওর ডিফিউশনের আশপাশের লেয়ার গুলো ভীষণভাবে সল্টি। সল্টি হলে কি হবে? বাইরে Na+ এর পরিমাণটা বেড়ে যাবে, ভিতরেও ঢুকতে পারছে না, অক্সিজেনটাকে ঢুকাতে পারছে না। তখন ও কি করবে? মাটিটাকে ভেদ করে এরকম ভাবে উপরে উঠিয়ে দেবে। ডিফিউশনে হেল্প করে। সেই ডিফিউশনটা অক্সিজেন, ওয়াটার, মিনারেল সবকিছু হতে পারে, ঠিক আছে? মানে ওর উপর দিয়ে যদি মানে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলটাকে ও ডিফিউজ করতে পারবে তখন। হলো? আচ্ছা, নেক্সট কি বলেছে? এটা বলার জন্য আমাকে এটাকে উঠাতেই হবে। আচ্ছা, plants which produce characteristics pneumatophores are show viviparity belong to obviously halophyte. pneumatophore মানেই halophyte, গল্প ওখানেই শেষ, ঠিক আছে? আর কিছু ভাববোই না। presence of plants arranged into well defined vertical layers depending on their height can be seen best in tropical rainforest. তার মানে সবচেয়ে বেশি যদি আমি ডাইভার্সিটি বলি, কোথায় হবে? ট্রপিক্যাল রেইন ফরেস্ট হবে। ট্রপিক্যাল রেইন ফরেস্টের পরে এখানে কোনটা হবে বলতো? ট্রপিক্যাল সাভানা আর টেম্পারেটের মধ্যে কি ফারাক? সাভানাতে কি হয়? সাভানার তো নাম শুনেছিস, ডিসকভারিতে দেখেছিস না? সাভানা কি বলতো? সাভানা কি? সাভানাতে সবচেয়ে বেশি কি থাকে? গ্রাসল্যান্ড থাকে, গ্রাসল্যান্ড। তাহলে সাভানা আর গ্রাসল্যান্ডের এক্সাম্পলটা মোটামুটি একই হলো। তাহলে ট্রপিক্যালের পরে কি এক্সাম্পল হবে? টেম্পারেট হবে, ঠিক আছে? চেষ্টা করবি যেই অপশন জানিস না সেই অপশনে অপশন এলিমিনেট করতে, ঠিক আছে? অপশন এলিমিনেট করলে অনেক অ্যান্সার এসে যায়। আচ্ছা, আবার এনার্জি ফ্লো, এনার্জি ট্রান্সফার ফ্রম ওয়ান ট্রপিক লেভেল টু আদার ইজ ইন আ ফুড চেইন ইজ 10%। আচ্ছা, এটা বল, ইন আ টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম such as forest maximum energy is in which tropic level? T1। T1 মানে হলো প্রোডিউসার, যারা গাছ, ঠিক আছে? T1। হ্যাঁ, কি বলছিস? কি ও পরের কোশ্চেনে চলে গেছিস? আচ্ছা, the 10% energy transfer law of food chain was given by Lindemann। আচ্ছা, নেক্সট হলো, ইন আ বায়োটিক কমিউনিটি দ্য প্রাইমারি কনজিউমার্স আর। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দাঁড়া। The dominant second trophic level in a lake ecosystem is dominant second trophic level। ফার্স্ট ট্রপিক লেভেলে কি আছে তাহলে? ফাইটোপ্ল্যাঙ্কটন। সেকেন্ড ট্রপিক লেভেলে তাহলে আমাদের কি আছে? জু প্ল্যাঙ্কটন। এখানে টিক দেওয়াটা খুব সমস্যার। আচ্ছা, নেক্সট কি আছে? ইন অ্যান ইকোসিস্টেম দ্য রেট অফ প্রোডাকশন অফ অর্গানিক ম্যাটার ডিউরিং ফটোসিনথেসিস ইজ টার্মড অ্যাজ, তাই কি? In an ecosystem, the rate of production of organic matter
ডিউ টু ফটোসিনথেসিস ইজ টার্মড অ্যাজ একসাথে রেসপিরেশন হচ্ছে, হ্যাঁ তখন রেসপিরেটরি লসটা কাউন্ট হয়। কিন্তু এনসিআরটি তে আবার ডিউরিং ফটোসিনথেসিসের সময় গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি দেওয়া হয়। তা আমি যখন বললাম যে তাই কি তোরা কি কনফিউশন পড়ে গেলি? আমার ফটোসিনথেসিস আর রেসপিরেশন তো একসাথেই হয় না। না না, এটা নো ডাউট গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হবে। রেসপিরেশন আর ফটোসিনথেসিস একসাথে হয় নো ডাউট, ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে ও আমি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি সেটাকেই বলবো যেটা ও অ্যাকুমুলেট করে নেবে, মানে সোলার এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে নেবে, মানে সোলার এনার্জি থেকে ফটোসিনথেসিসের মাধ্যমে ফুডের মধ্যে কনভার্ট করে নেবে, সেটা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হয়ে গেল। রেসপিরেশনটা যখন ছাড়ছে, যেটা ছেড়ে দিয়ে বাকিটুকুও যখন ট্রান্সফার করছে, সেটা এনপিপি হয়ে যাবে। আর রেসপিরেশনের রেটটাকে আমি আলাদাই ধরবো, যদিও রেসপিরেশন আর ফটোসিনথেসিস একসাথে সাইমালটেনিয়াসলি হচ্ছে, তবুও রেসপিরেশনের রেট আর ফটোসিনথেসিসের রেট সকালে আর রাত্রে আলাদা হয়, কিন্তু কারণ সকালে ফটোসিনথেসিসটা বেড়ে যায়, রাত্রে রেসপিরেশনটা বেড়ে যায়, সেই অনুযায়ী কিন্তু স্টোমাটার ওপেন আর ক্লোজ হয়। ফটোসিনথেসিস সকালে বেড়ে যায়, স্টোমাটা সকালে মানে কম থাকে না বাড়ে, বাড়া থাকে, খোলা থাকে, তাহলে রেসপিরেশনের সময় কিভাবে বন্ধ থাকবে? বন্ধ থাকলে রেসপিরেশন করবে কি করে? আংশিকভাবে বন্ধ থাকবে। এটা একটা ডিপ্লোম্যাটিক ভালো অ্যান্সার দিছে, কিন্তু সত্যি অ্যান্সার দিছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ইন করবে ফটোসিনথেসিসের সময়, অক্সিজেন ইন করবে রাত্রিবেলায়। মানে ঘটনাটা দাঁড়ায় হলো ফটোসিনথেসিসের সময় ও তখনও খাবার তৈরি করেনি, মানে ওর কাছে খাবারের নিড আছে, তার মানে স্টোমাটার যে স্ট্রাকচারটা ছিল ওখানে গার্ড সেল ছিল না, এই দুটো গার্ড সেল তো, আর তার সাথে কি সেল ছিল? সাবসিডারি সেল ছিল। এই ওপেনিং আর ক্লোজিংটা ডিপেন্ড করে গার্ড সেলটা ওকে কিভাবে গার্ড করছে, গার্ড সেলটা কতটা চাপবে সেটা ডিপেন্ড করে পাতার মধ্যে কতটা খাবার আছে। এবার যেই মোমেন্টে ফটোসিনথেসিস করছে ওর কাছে তো খাবার তখন প্রেজেন্ট নেই তেমন, তার মানে কি গার্ড সেলগুলো একটু নিজেদের থেকে দূরে দূরে আছে, মানে হলো ওটার মধ্যে একটু থিন অবস্থায় আছে, মানে মানে আমি বলতে পারি যে ও পাতলা অবস্থায় আছে, খাওয়া দাওয়া পায়নি না, তখন পাতলা অবস্থায় আছে, ফটোসিনথেসিস হচ্ছে কেবল। যেই মোমেন্টে ফটোসিনথেসিস শেষ হয়ে যাচ্ছে, মানে ধর সন্ধ্যার দিকে বিকেলের দিকে ফটোসিনথেসিস প্রায় কমপ্লিট, তার মানে পাতার মধ্যে পুরা খাবার চলে এসেছে, অনেক খাবার এসে গেছে, তার মানে তখন কি হবে? এই গার্ড সেলগুলোর মধ্যে খাবার স্টোর হয়ে গেছে, এই গার্ড সেলগুলোর মধ্যে খাবার স্টোর হয়ে গেছে, তো গার্ড সেলে খাবার স্টোর হয়ে গেলে কি হবে? ও নিজেদেরকে একটু চাপিয়ে দেবে না, তার মানে এই পোর্টটা কিছুটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা কখন হবে? যখন রেসপিরেশন স্টার্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু রেসপিরেশন কিন্তু সকাল থেকে এখন অবধি হচ্ছিল, কিন্তু সেটা কম হচ্ছিল, মানে ফটোসিনথেসিসের সাথে ব্যালেন্স করে হচ্ছিল। কার্বন ডাইঅক্সাইড ইনটেক হচ্ছে, অক্সিজেন বের হচ্ছে, অক্সিজেন ইনটেক হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। রাত্রের দিকে ফটোসিনথেসিস টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, সেই মোমেন্টে শুধুমাত্র কি হচ্ছে? অক্সিজেন ইনটেক হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? ডাউট আছে? হ্যাঁ রে, ডাউট আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পর নেক্সট কোয়েশ্চেন। আরে জ্বালা, secondary productivity is rate of formation of new organic matter by consumer. secondary productivity কি বলেছিলাম? প্রাইমারি কনজিউমার যে আছে তার থেকে যে অর্গানিক ম্যাটারটা নেক্সট লেভেলেও ট্রান্সফার করছে, তাই না? secondary productivity is rate of formation of new organic matter by, কোশ্চেনটার মানে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি মানে বুঝেছিস? ইজ রেট অফ ফরমেশন অফ নিউ অর্গানিক ম্যাটার। শোন, ডিকম্পোজার কি করে? ডিকম্পোজারের মেন কাজ হলো লার্জ মলিকিউলকে ফ্র্যাগমেন্টাইজ করে দেওয়া। সেই লার্জ মলিকিউলটা ইনঅর্গানিক মলিকিউল হতে পারে, অর্গানিক মলিকিউল হতে পারে, ঠিক আছে। সেটাকে ফ্র্যাগমেন্ট করবে, মানে ছোট ছোট ভাগ করবে। ডিকম্পোজিশনের কাজ কি? পচানো, তো কোনো মৃত জিনিসকে পচিয়ে দেওয়া, তাই তো। তো ডিকম্পোজার কোন জিনিসকে ফ্র্যাগমেন্টাইজ করতে হেল্প করবে বা মিনারেলাইজেশন করতে হেল্প করবে। ধর কোথাও Na+Cl+, পটাশিয়াম প্লাস অনেক কিছুর একটা
সমষ্টি আছে, মানে একটা মানে টোটাল জিনিস আছে, সেটাকে ভেঙে ভেঙে পার্টিকুলার মিনারেলস গুলোকে আলাদা করে দেবে, এন কে আলাদা করবে, এমজি কে আলাদা করবে, জিঙ্ক কে আলাদা করবে, ম্যাঙ্গানিজ কে আলাদা করবে, করে দিল, করে দিয়ে গাছের যেটুকু দরকার বা সয়েলের যেটুকু দরকার সেটুকু দিয়ে দিল, বা নেক্সট টপিক লেভেলে যেটুকু দরকার সেটুকু দিয়ে দিল, বাকিটুকু ও নিজের কাছে রেখে দিল। সেটা করবে ডিকম্পোজার, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি মানে হলো প্রোডিউসারের কাছে যেটা আছে সেটার থেকে ও যখন এনপিপি পাঠাচ্ছে, মানে নিজের অর্গানিক ম্যাটারটাকে নিজের কাজে লাগিয়ে নিচ্ছে 50% ও নেক্সট লেভেলে পাঠিয়ে দিচ্ছে। নেক্সট লেভেলে যেটা পাঠাচ্ছে সেটা হলো সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। এবার কার কাছে গেল? প্রাইমারি কনজিউমার কাছে গেল। প্রাইমারি কনজিউমার কারা? হার্বিভোর। সেই প্রাইমারি কনজিউমার যখন আবার সেকেন্ডারিকে পাঠাবে তখনও নিশ্চয়ই নিজের কাছে কিছু রেখে দেবে অর্গানিক ম্যাটার, নিয়ে বাকিটুকু পাঠাবে। যেটুকু পাঠাচ্ছে সেটা কি দাঁড়িয়ে যাচ্ছে? সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। মানে আমি নিজের কাছে রেখে যেটুকু নেক্সট জেনারেশনে ট্রান্সফার করে দিচ্ছি সেটুকু হয়ে গেল সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? কনজিউমার্স, নো ডাউট কনজিউমার্স, ঠিক আছে। সব কনজিউমার্সই কি করে? সেকেন্ডারি প্রোডাক্টিভিটি করে, প্রত্যেকটা কনজিউমার করে, হলো? আচ্ছা, the rate of formation of new organic matter by rabbit in a grassland is called, হ্যাঁ rabbit, হ্যাঁ হ্যাঁ গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মনে রাখবি একমাত্র প্লান্টসই করে, ঠিক আছে। মানে প্রোডিউসার যারা তারাই করবে, মানে ধান, গম, আম, ভুট্টা যা গাছ আছে পৃথিবীতে সব গাছ ফটোসিনথেসিসের মাধ্যমে যেই এনার্জিটাকে স্টোর করে অর্গানিক ম্যাটার ফর্ম করছে সেই পোরশনটাকেই আমি বলবো গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, হলো? তাহলে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটির এখানে গল্পই আসবে না, কারণ র‍্যাবিট তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে র‍্যাবিট কি করবে? র‍্যাবিট ঘাস খাবে। তার মানে ঘাস যদি প্রাইমারি প্রোডিউসার হয়, র‍্যাবিট কি হবে? প্রাইমারি কনজিউমার হবে বা ফার্স্ট কনজিউমার হবে, হলো? তাহলে র‍্যাবিট যদি ফার্স্ট কনজিউমার হয় তাহলে র‍্যাবিট কি করছে? সেকেন্ডারি প্রোডাক্টিভিটি করছে। এবার তোদের মনে প্রশ্ন আসতে পারে, ম্যাম নেট প্রাইমারি প্রোডাক্টিভিটিও তো হতে পারে। প্ল্যান্টের নেট আউটপুটটা হবে হলো তোর নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। মানে ধর গাছ যেটা সোলার এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে সেটা হয়ে গেল গ্রস পিপি, মানে জিপিপি। জিপিপি থেকে গাছ কিছুটা রেসপিরেশনের মাধ্যমে বের করে দিচ্ছে, এনার্জিকে রিলিজ করছে। বাকি যেটুকু থেকে গেল যেটা ও ট্রান্সফার করে দিল সেটা হয়ে গেল এনপিপি। এবার কিন্তু আর এনপিপির গল্প নেই। এনপিপি কিন্তু যখনই প্রাইমারি কনজিউমার থেকে লাস্ট টারশিয়ারি কনজিউমার অবধি ট্রান্সফার হতে থাকবে, ও প্রত্যেকটা ট্রপিক লেভেলে অ্যাজ আ সেকেন্ডারি প্রোডাক্টিভিটি ট্রান্সফার হবে। বোঝা গেল? আর এনপিপির কোনো গল্প নেই, এনপিপি একবারই শুধু ট্রান্সফার হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? অবভিয়াসলি সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হবে। দাঁড়া, এটাকে একটা টিক মারি, পরেরটাকে একটা টিক মারি, নাহলে আমি টিক না মেরেই চলে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে আমাদের সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। মাস অফ লিভিং ম্যাটার at a tropic level in an area at any time is called स्टैंडिंग क्रॉप, ठीक है? विवेक इतना साइलेंट क्यों है तू? सुन रहा है, आंसर नहीं कर रहा है। बोलना है ना, मुझे कैसे पता चलेगा तुझे पता है या नहीं पता है? हाँ, पता है तो बोलना है। ऊपरটা কি ऊपरটা আসবে বোধহয় না? আরে শুধু চলে যায়। কোশ্চেনগুলো কি কঠিন না সোজা রে? হ্যাঁ, কে কি পড়ছে? আচ্ছা, which one of the following is one of the characteristics of biological community? দেখ, এটা যদি তুই নাও জানিস তাহলে এইটুকু তো বুঝতে পারছিস বিসিডি একটা জিনিসের মধ্যেই পড়ছে। তাহলে বিসিডি তো আর একসাথে তিনটা অপশন তো হতে পারে না, তার মানে অপশন এই হবে। এটা গেল এলিমিনেশন প্রসেসে আমি অ্যানসার করলাম, ঠিক আছে? যে বিসিডি মানে ন্যাটালিটি, মর্টালিটি আর সেক্স রেশিও, এটা আমি ওই একদম প্রথমে পপুলেশন অ্যাট্রিবিউটস এর মধ্যেই পড়িয়ে দিলাম যে এই তিনটের উপরে ডিপেন্ড করে পপুলেশন গ্রো করবে, হাই অর লো,
হলো, তা তিনটে জিনিস তো একই রকম, তিনটেকে তো আমি টিক দিতে পারবো না, বাকি থাকলো কে এ, তাহলে এই হবে অ্যান্সার। এটা এক ধরনের প্রসিডিওর গেল। আর কোশ্চেনটা বলেছে which one of the following is one of the characteristics of a biological community। বায়োলজিক্যাল কমিউনিটি ক্যারেক্টারিস্টিক্স বলেছে। স্ট্র্যাটিফিকেশন আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে, যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন মানে নিচ থেকে উপরের দিকে ডিস্ট্রিবিউশন হবে, যেমন একটা ফরেস্টে গ্রাসল্যান্ড, তার উপরে ছোট গাছ, মাঝারি গাছ, বড় গাছ, তাই তো? তাহলে স্ট্র্যাটিফিকেশন কোনো একটা বায়োলজিক্যাল কমিউনিটির কি হতে পারে? অবশ্যই ক্যারেক্টারিস্টিক্স ফিচার হতে পারে, তাই না? কোনো একটা বায়োলজিক্যাল কমিউনিটিতে যদি একটা স্ট্র্যাটিফিকেশন লেভেল না থাকে, তাহলে থার্ড নাম্বার লেভেলটা ফার্স্ট নাম্বার লেভেলের সাথে রিলেট করতে পারবে না। তো দরকার আছে প্রত্যেকটা স্ট্র্যাটিফিকেশন লেভেলের। শুধু ঘাস যদি থাকে আর বড় গাছ যদি থাকে, মাঝারি গাছ যদি না থাকে, তাহলে ওই পার্টিকুলার ফরেস্টটাতে যেই অ্যানিমেল গুলো মাঝারি গাছের উপর খাবার জন্য ডিপেন্ডেন্ট, সেই অ্যানিমেল গুলো গ্রো করতে পারবে না, তাই হবে না? তাহলে প্রত্যেকটা স্ট্র্যাটিফিকেশন লেভেল বায়োলজিক্যাল কমিউনিটিকে মেনটেন করার জন্য জরুরি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলেছে, which of the following is the most stable ecosystem। এটা আমাকে অ্যানসার দিবি। মোস্ট স্টেবল বলেছে কিন্তু, হ্যাঁ ফরেস্টই হবে, নো ডাউট ফরেস্ট হবে, ওই জন্যই তো বললাম। ওশিয়ান সবচেয়ে বড় হলে হবে, সাইলেন্ট করো তো, ওশিয়ান সবচেয়ে বড় হলে হবে, প্লাস ওশিয়ান সবচেয়ে যদি ডাইভার্স বলে, ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি দেখা যায় এরকম কি বলে ইকোসিস্টেম কোনটা হবে, তাহলে সেটাও হবে হলো তোমার ওশিয়ান। সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে বেশি লার্জেস্ট জেনেটিক ডাইভার্সিটি যদি দেখা যায়, দুটোই হবে ওশিয়ান, হলো। আর ফরেস্ট হবে তখনই যখন সেই ইকোসিস্টেমটা স্টেবল ইকোসিস্টেম হবে। কেন? স্টেবল ইকোসিস্টেমের ক্ষেত্রে সবসময় আমি মনে রাখবো যে প্রোডিউসারের সাথে আর প্রাইমারি কনজিউমারের সাথে রিলেশন যেন সবসময় বজায় থাকে। ঘাস কন্টিনিউয়াস গ্রো করে যাচ্ছে, সার্ভাইভও করে যাচ্ছে অ্যানিমেলস গুলো, তাই না? তাহলে স্টেবল মানে একটা ইকোসিস্টেম হতে গেলে আমার দুদিকে ব্যালেন্স থাকা জরুরি। ওশিয়ানের ক্ষেত্রে কি, হুট করে একটা স্টর্ম এসে গেল, সব নষ্ট হয়ে গেল, প্রাইমারি কনজিউমার ধ্বংস হয়ে গেল, হতেই পারে। তো ওটা কখনোই স্টেবল নয়, ওটা একটা ডাইভার্স বলা যেতে পারে বা লার্জ বলা যেতে পারে। আসতে পারে কিন্তু কোশ্চেনে আসতে পারে যে লার্জ বা ডাইভার্স ইকোসিস্টেম কোনটা, তখন কিন্তু ওশিয়ানই হবে অ্যান্সার। তাই কোশ্চেনটা ভালো করে পড়বি যে স্টেবল বলেছে না লার্জ বলেছে না ডাইভার্স বলেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো প্রোডাক্টিভিটি। In relation to gross primary productivity and net primary productivity of an ecosystem, which one of the following statement is correct? এটার অ্যানসার আমাকে সন্দীপ দিবে, আস্তে ধীরে পড়ে অ্যানসারটা দিবি, কারণ তোর মাথায় জিপিপি এনপিপিটা এখনো ঠিকমতো ঢোকেনি, বুঝতে পারছি। In relation to gross primary productivity and net primary productivity of an ecosystem, which one of the following statement is correct? B বলছিস, gross primary productivity is always more than net primary productivity। একদম একদম একদম, নো ডাউট। বাকিরা ঠিক আছিস তো? আচ্ছা, নেক্সট আসছে ডিকম্পোজিশন। আচ্ছা, ডিকম্পোজিশনের প্রত্যেকটা টার্মকে আমি বলে দিচ্ছি, কারণ এখানে বলেছে যে হুইচ অ্যান্ড হোয়াট দ্য ফলোইং প্রসেস ডিউরিং ডিকম্পোজিশন ইজ কারেক্টলি ডেসক্রাইবড। এখানে চারটা প্রসেসের মধ্যে কোনো একটা প্রসেস কারেক্ট আছে, বাকিগুলো তো মিসম্যাচ আছে, ভুল আছে, ঠিক আছে? যেটা কারেক্ট আছে সেটা বলে নে, তারপরে আমি চারটা টার্মকেই এলাবোরেট করে দিচ্ছি। সি হবে ফ্র্যাগমেন্টেশন ক্যারিড আউট বাই অর্গানিজম সাচ অ্যাজ আর্থন। হিউমিফিকেশন হবে না, leads to the accumulation of a dark color substance humus which undergoes microbial action at a very fast rate। কেন হবে না হিউমিফিকেশন, একটু সেটাও বলে দে। স্লো রেটে হয়, রাইট। তার মানে হিউমিফিকেশনের যদি আমি ইলাবোরেশন বলি বা আমি যদি বলি যে হোয়াট ইজ হিউমিফিকেশন, সেম ডেফিনেশনটাই হবে, শুধু স্লো রেট হবে। হিউমিফিকেশন খুব আস্তে ধীরে হওয়া একটা প্রসিডিওর, যেখানে ওই কাদামাটি টাইপের একটা কালো ডার্ক কালারের একটা সাবস্টেন্স লাস্টে ফর্ম হয়ে যায়, পচে ঠচে গিয়ে লাস্টে একটা ডার্ক কালার সাবস্টেন্স ফর্ম হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু খুব ধীরে ধীরে হয়। কখন কোথায় হয় বলতো? ওই হিন্দি সিনেমাটা দেখেছিস, তামিল সিনেমাটা, যেখানে ওই কর্ণাটকের কোনো একটা জায়গায় একটা লোক ছিল, ও কি করতো, চারটা ল্যাট্রিন বানিয়েছিল। সেই চারটা ল্যাট্রিনের মধ্যে ল্যাট্রিন করার জন্য তুমি যদি একবার ল্যাট্রিনে যাও তোমাকে 5 টাকা দেওয়া হবে,
এই হিসাবে ও ট্যাঙ্কি বানিয়েছে, ল্যাট্রিন বানিয়েছে, আর লোকরা ওখানে যেত, গিয়ে 5 টাকা পেত ল্যাট্রিন করার জন্য। ঠিক আছে, মানে কেউ যদি 5 টাকা পায় ল্যাট্রিন করার জন্য, নো ডাউট গিয়ে 5 টাকা করে আসবে গ্রাম সাইডে। ঠিক আছে, কেন করেছিল ওটা? কারণ ওই যে ল্যাট্রিন গুলো, মানুষের শরীরে সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকে, কারণ আমরা প্রোটিন ইনটেক সবচেয়ে বেশি করি। আমাদের ল্যাট্রিনে, পটিতে সবচেয়ে বেশি নাইট্রোজেন পাওয়া যায় কিন্তু আফটার হিউমাস ফর্মেশন। ওই পটিগুলোকে ও জমিয়ে রেখেছে মাটির নিচে, ওই ট্যাঙ্কিটার মধ্যে জমিয়ে রেখেছে। রাখতে 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 এক ধরনের কেমিক্যাল আছে, ওটা দিয়ে দিয়েছে, ওটা একটু ফাস্ট হয়েছে। তাছাড়া এমনিও যদি রেখে দেওয়া যায় ওটা মাটিই হয়ে যাবে। ওই পার্টিকুলার পটিতে একটা টাইম পরে গিয়ে একদম কালো মাটি হয়ে গেছিল, সেই কালো মাটিটাই ছিল হিউমাস। আর ওই কালো মাটিটা ও যখন গাছের গোড়ায় ছড়িয়েছিল না, ও হিউজ রেসপন্স পেয়েছে ফ্রম প্লান্টস। না কোনো কীটনাশক লেগেছে, না কোনো অন্য অর্গানিক সার লেগেছে, কিন্তু ওই গাছগুলো ভীষণ রকম ভাবে ভালো রকম ফল দিয়েছে, সবজি দিয়েছে। কেন দিয়েছে? কারণ গাছ চায় নাইট্রোজেন। নাইট্রোজেন কোথা থেকে পাচ্ছে? মাটির থেকে। আর ও নাইট্রোজেনকে ডাইরেক্ট হিউমাস দিয়ে দিয়ে দিয়েছে, যেটা কিনা আমাদেরই পটির থেকে তৈরি হয়েছে, হাইয়েস্ট রিচ ইন নাইট্রোজেন। বোঝা গেল? তাহলে হিউমিফিকেশন বুঝলাম। ফ্র্যাগমেন্টেশন তো ঠিকই আছে, এটাই মানে আসল কথা, যে আর্থওয়ার্ম মাটির নিচে ঢুকে বারবার করে যে খুঁড়ছে, খুঁড়ে খুঁড়ে কি করছে, ও অর্গানিক, মোটা অর্গানিক সাবস্টেন্সকে স্মলার এ ফ্র্যাগমেন্ট করছে, স্মলার অর্গানিক ম্যাটারে ফ্র্যাগমেন্ট করছে, তাই তো? তাহলে এটাও ঠিক আছে, এটা তো ঠিকই হবে, এটা অ্যান্সারই হবে। লিচিং, water soluble inorganic nutrients rise to the top layers of soil, go down on the soil। কারণ ওয়াটার সলিউবল না, ও নিচে ঢুকে যাচ্ছে ইজিলি, উপরের দিকে কখনোই থাকতে পারবে না। লিচিং হয়ে যাওয়া জিনিসপত্র সবসময় নিচে থাকবে। হলো? আরেকটা কি বলেছে? ক্যাটাবলিজম, লাস্ট স্টেপ ইন দ্য ডিকম্পোজিশন আন্ডার ফুললি এনারোবিক কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, অ্যানারোবিক কন্ডিশনে তো দেখ একটা জিনিস স্পষ্ট, অ্যানারোবিক হোক আর এয়ারোবিক হোক, ক্যাটাবলিজম মানে ভাঙা। ঠিক আছে, এটা ভুল হলো কেন বলতো? কারণ এটা ফার্স্ট স্টেপ, লাস্ট স্টেপ কখনোই না। মানে তুই যদি বলিস যে ফ্র্যাগমেন্টেশনের কোন স্টেপ, তাহলে আমি বলবো থার্ড স্টেপ। আমি যদি বলি যে টোটাল মানে লিচিং থেকে শুরু করে, ফ্র্যাগমেন্টেশন থেকে শুরু করে সমস্ত ডিকম্পোজিশনের কোন স্টেপ, তাহলে বলবো ফার্স্ট স্টেপ। কারণ ক্যাটাবলিজম একদম প্রথম স্টেপটাতেই হচ্ছে। থার্ড স্টেপে গিয়ে ও ফ্র্যাগমেন্টাইজ হয়, মিনারেল গুলোকে আলাদা করছে, ওটাই এক ধরনের ক্যাটাবলিজম। হলো? তাহলে ক্যাটাবলিজম এখানে হচ্ছে না, তার কারণ এটা ফার্স্ট স্টেপ হিসেবে ডিনোট হচ্ছে। অ্যানারোবিক আর এয়ারোবিক দুটো ক্ষেত্রেই হয়। অ্যানারোবিক হবে কাদের ক্ষেত্রে? যারা ধর স্যাপ্রোফাইট, তাদের ক্ষেত্রে কিছুটা অ্যানারোবিক ডিকম্পোজিশন দেখা যায় ওদের মধ্যে। ঠিক আছে? স্যাপ্রোফাইট মানে কি? স্যাপ্রোফাইট মানে হলো যারা নিজেদের খাবার নিজেরা তো তৈরি করতেই পারছে না, অন্যের উপর ডিপেন্ড করছে, প্লাস অন্য যার উপর ডিপেন্ড করছে সেটা মৃত জিনিস হবে, ডেড অর্গানিজম। যেটা বাংলায় তোরা পড়েছিস হলো ছত্রাক, ওই পরজীবী পরাশ্রয়ী, হ্যাঁ, ফাঙ্গাস। হ্যাঁ হ্যাঁ, the breakdown of detritus into smaller particles by earthworm is a process of fragmentation। আচ্ছা, হলো। এনার্জি ট্রান্সফার ফ্রম ওয়ান টপিক লেভেল টু অ্যানাদার টপিক লেভেল না 10%, এটা তো জানিসই। কি রে, এটা চলে এলো নাকি? না 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 না, এটা আলাদা আছে, এটা আলাদা। না না না, এটা এই দুটো আলাদা আছে। বেনথোসের কোশ্চেনটা ছিল, ও তাহলে ওই পেজটাই রিপিট হয়ে গেছে। আচ্ছা, এটা তো নতুন, তাই কি? কেন রিপিটার হলো এটা? এটা নতুন। আচ্ছা, প্ল্যান্ট ডিকম্পোজার্স আর ফাঙ্গি তো হবেই। এবার দেখ, ফাঙ্গির সাথে প্ল্যান্টস আছে, এটা তো কোনদিনও হতে পারে না, তাহলে ফাঙ্গির সাথে মোনেরাই হবে, মোনেরা এন্ড ফাঙ্গি। এটা হলো এলিমিনেশন প্রসেস। ফাঙ্গি হবে আমরা জানি, ফাঙ্গির সাথে প্ল্যান্টস তো কখনো ডিকম্পোজ করতে পারে না, তাহলে মোনেরা হবে। মোনেরার একটা এক্সাম্পল বল দেখি। ব্যাকটেরিয়া। ঠিক আছে? আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ আ নেচার স্ক্যাভেঞ্জার? স্ক্যাভেঞ্জার মানে হলো পরিষ্কার করে যারা। যেমন সেলের ক্ষেত্রে স্ক্যাভেঞ্জার কারা ছিল? সেলে স্ক্যাভেঞ্জার কে? কোন সেল অর্গানেল সেলের ক্ষেত্রে স্ক্যাভেঞ্জার? লাইসোজোম। লাইসোজোম অ্যাজ এ সুইসাইডাল ব্যাগ কাজ করে না, তো স্ক্যাভেঞ্জার হিসেবেও তো কাজ করে। সেলের মধ্যে যা যা ডেব্রিস আছে, ও সেলটাকে যদি ধ্বংস করার হয় সেলটাকেই মেরে দেবে, আর যদি মনে হয় যে না ওই পার্টিকুলার পোরশনকে ধ্বংস করবে, তো ওই পার্টিকুলার পোরশনকে ধ্বংস করবে। স্ক্যাভেঞ্জার মানে হলো যে পরিষ্কার করে।
এবার ধর তোর বাড়িতে ইঁদুর মরে আছে, স্ক্যাভেঞ্জার কে কাজ করবে হিসাবে? অ্যানিমালস কাজ করবে? কে কাজ করবে? মাইক্রো অর্গানিজমস কাজ করবে। একটা টোটাল ক্রপ ফিল্ডে একটা ইঁদুর মরে আছে, ওই ইঁদুরটাকে কোনো বিড়াল খাবে? মরে আছে তো, খাবে না। বিড়াল কখনো মৃত ইঁদুরকে খায় না, কিন্তু চেস করে খায় ও, এটা জানিস তো? ও সবসময় চেস করতে পছন্দ করে। ইভেন লায়ন টাইগারও, তুই যদি একটা মরা ডিয়ারকে দিয়ে দিস না, ও খাবে না, ওর পেটে যতই খিদা থাক না কেন, ও চেস করবে, চেস করে গিয়ে খাবে। ঠিক আছে? তো ধর একটা মরা র্যাট কোন একটা ফিল্ডে পড়ে আছে, তাহলে ওই পার্টিকুলার ফিল্ড থেকে ওই র্যাটটাকে সরাবে কে? ওই র্যাটটাকে মাটির সাথে মেশাবে হলো মাইক্রো অর্গানিজমস, মানে ফাঙ্গি ব্যাকটেরিয়া। কাজী বুঝেছিস? আচ্ছা, if we completely remove the decomposers from an ecosystem, its functioning will be adversely affected because if we completely remove the decomposers from an ecosystem, decomposer কে সরিয়ে দিয়েছি, its functioning will be adversely affected because that energy flow will be blocked, এটা তো হবে না। herbivores will not receive solar energy, এটাও হবে না। থাকলো বাকি দুটো, একটা হলো মিনারেল মুভমেন্ট উইল বি ব্লক, আর হলো রেট অফ ডিকম্পোজিশন উইল বি ভেরি হাই। রেট অফ ডিকম্পোজিশন তো কমে যাবে, হাই থোড়ে না হবে। তাহলে ফার্স্ট অ্যানসারটা হবে মিনারেল মুভমেন্ট উইল বি ব্লক। তার মানে এটা থেকে এটাও আমি বুঝতে পারছি যে ফ্র্যাগমেন্টেশন যে কাজটা, সেই ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে ডিকম্পোজার কি কাজে আরেকটা হেল্প করছে? মিনারেলকে মিশাতে হেল্প করছে, নিউট্রিয়েন্ট সাইকেলে হেল্প করছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। The biomass available for consumption by the herbivores and the decomposers is called. সন্দীপ বল। The biomass available for consumption by the herbivores, herbivores যেটা নিচ্ছে, biomass consume করছে, and the decomposers is called. নেট প্রাইমারি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ডিকম্পোজার কি করে আসবে? কিন্তু হার্বিভোরস যে নিচ্ছে ওটা তো সেকেন্ডারি প্রোডাক্টিভিটিও বলা যাবে। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি তুমি সবকেই বলবো, এনপিপিও একটা সেকেন্ডারি প্রোডাক্টিভিটি তো হলো। এনপিপি একটা সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হলো না? সেকেন্ডারি প্রোডাক্টিভিটি মানে হলো তুই যেটা পরের অর্গানিজমের কাছ থেকে নিয়ে নিজের কাজে হেল্প করছিস, বাকিটা ছেড়ে দিচ্ছিস। তাহলে এনপিপি তো একটা নিজে তাই যে গাছের থেকে হার্বিভোরের কাছে আসছে, এসে ও নিজের হার্বিভোরের মধ্যে ইউজ হচ্ছে, হয়ে বাকিটা পরের টপিক লেভেলে ছেড়ে চলে যাচ্ছে, তাই তো? তাহলে এনপিপি কিন্তু এক ধরনের সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তাই দাঁড়ালো তো? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। নাম জানি কি? অঙ্কিতা। কনফিউশন আছে? ডেট্রাইটাস কি সেকেন্ডারি প্রোডাক্টিভিটি? কারণ ডিকম্পোজার তো ডেট্রাইটাসের উপর ফিড করে। ডেট্রাইটাস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কি না? হ্যাঁ, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হবে। হ্যাঁ, the biomass available for consumption by the herbivores, herbivores যেটা কনজিউম করছে সেটা নো ডাউট এনপিপি, and the decomposers, decomposer যেটা কনজিউম করছে সেটা কি এনপিপি? কখনোই না। সেটা কি? সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, তাই তো? এনপিপিও এক ধরনের সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, তাই দুটোরই অ্যানসার সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হবে। কাজী বুঝেছিস? অঙ্কিত কনফিউশন আছে? Which one of the following ecosystem types has the highest annual net primary productivity? কিসের মধ্যে? বি আর ডি। রেইন ফরেস্ট বললাম তো প্রথমে, রেইন ফরেস্ট ডি। আচ্ছা, which one of the following is expected to have the highest value in a grassland ecosystem? গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে সবচেয়ে বেশি কি থাকবে? প্রোডিউসার্স। গ্রাস না, প্রোডিউসার সবচেয়ে বেশি। তার মানে ও না না, এটা না বাবা, এটা 15 নাম্বার অ্যানসার। গ্রাসল্যান্ডে সবচেয়ে বেশি গ্রাস থাকে। গ্রাস কি করবে? ফটোসিনথেসিস করবে। ফটোসিনথেসিস করে জিপিপি সবচেয়ে বেশি বাড়বে, তাই তো? তাহলে অ্যানসার হবে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। Which one of the following represent maximum number of species among global biodiversity? হ্যাঁ, কে বলছিস রে? না না, ফাঙ্গি। ফাঙ্গি হবে, ফাঙ্গি। আচ্ছা, which one of the following represent maximum number of species among global biodiversity? আমি তখন কি বললাম? অ্যাঞ্জিওস্পার্ম আর যদি
ফাঙ্গি থাকে তাহলে অ্যাঞ্জিওস্পার্ম বা ফাঙ্গি হবে অ্যান্সার। অ্যাঞ্জিওস্পার্ম নেই তাহলে পরেরটা কি ফাঙ্গি। ফাঙ্গিও যদি না থাকতো তাহলে কি হতো অ্যালগি হলো। অ্যাঞ্জিওস্পার্ম ফাঙ্গি অ্যালগি তারপরে ফার্ন। ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হবে ফাঙ্গি হয়েছে। আচ্ছা which one of the following has maximum genetic diversity? Rice. Rice is to 50,000 varieties. Rice. in India কিন্তু Basmati rice is to প্রচুর varieties. in India কিন্তু আর ইন্ডিয়ান তো আছে ম্যাঙ্গোই হবে। 50,000 varieties আছে basmati. রাইস যেটা তুই বলছিস সেটা হলো টোটাল ওয়ার্ল্ডে 50,000 ও আচ্ছা আচ্ছা more than 1,000 mango. মোর দেন 1000 ম্যাঙ্গো ইন ইন্ডিয়া। এটা যদি ইন্ডিয়াটা না দিত না তাহলে এটা রাইস হতো, যেহেতু ইন্ডিয়া দিয়ে দিয়েছে তাই ওটা ম্যাঙ্গো হবে। ঠিক আছে আচ্ছা আইসিএন এর ফুল ফর্ম কি রে? International Code of Communication. না International Union for Conservation of Nature and Natural Resources. নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে কোনোদিনও ফুল ফর্ম আসে না, তাও জেনে রাখা ভালো বুঝছিস, কখন কোন দিন কোনটা দিয়ে দেবে ভগবান সেই জানে। Which one of the following have the highest number of species in nature? এবার একটা কনফিউশন তৈরি হতে পারে, ইনসেক্ট না অ্যাঞ্জিওস্পার্ম। এবার এবার না এটা এটা অ্যানসার করার আগে জানতে হবে যে অ্যানিমেল সবচেয়ে বেশি না প্ল্যান্ট সবচেয়ে বেশি And World এ? 70 out of 50 100 animals ছিল তার মধ্যে 50 out of 70 তো insects. So insects. মানে তোরা বলতে যাচ্ছিস যে টোটাল ওয়ার্ল্ডে অ্যানিমেল বেশি প্ল্যান্ট কম, তাই কি? সেটা যদি হতো তাহলে আমাদের আর্থের যে ছবিটা, গ্লোবের যে ছবিটা, সেটার মধ্যে সমুদ্রের জন্য নীল আর গাছের জন্য সবুজ না হয়ে অ্যানিমেলস এর জন্য হলুদ হতো। কিন্তু NCERT ডেটা অনুযায়ী তো insects বেশি every second animal. নো ডাউট ইনসেক্ট বেশি, ইনসেক্ট যতটা তৈরি হচ্ছে, যদি ওটা তুই পপুলেশন রেট হিসাবে বলিস ইনসেক্ট বেশি। ঠিক আছে কারণ ইনসেক্ট যতটা তৈরি হচ্ছে বার্থ হচ্ছে ততটাই কিন্তু আবার ডেথ হচ্ছে। আমরা মশা তো হামেশাই মারছি না, পেস্টিসাইড হামেশাই ইউজ করছি, মরে যাচ্ছে সব ইনসেক্ট। কিন্তু একটা অ্যাঞ্জিওস্পার্ম গাছ হয়ে গেলে সেটা মরে যাওয়ার টাইমটা অনেক ডিলে হচ্ছে কিন্তু, বুঝলি? তাই অ্যাঞ্জিওস্পার্ম আর ইনসেক্ট যদি একসাথে কোনো অ্যান্সারে থাকে তাহলে অ্যাঞ্জিওস্পার্মটাই আমি রাইট দিব। এগুলো খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার, বুঝলি? ভাইবে অ্যান্সার দিবি, মানে হুট করে মনে হয়েই যেতে পারে যে ইনসেক্টই হবে রাইট অ্যান্সার। এনসিইআরটি যদি ফলো করিস এনসিইআরটি অনুযায়ীও রাইট অ্যান্সার ইনসেক্ট, কিন্তু ওখানে না একটা লাইন পরের লাইনে দেখিস বলা আছে যে পপুলেশন ডেনসিটি ওয়াইজ ইনসেক্ট বেশি, পপুলেশনের রেট ওয়াইজ যখন ডেনসিটি কাউন্ট হয় সেটাতে ইনসেক্ট বেশি। কিন্তু এখানে বলেছে দেখ কই গেল কোশ্চেনটা, which one of the following have the highest number of species? যখনই নাম্বার অফ স্পিসিস হয়ে যাবে তখন ওটা অ্যাঞ্জিওস্পার্ম। লাইন বাই লাইন হবে না তো, ভালো করে মাথায় ঢুকাতে হবে। লাইন বাই লাইন কেউ মুখস্থ করতে পারে না, কিন্তু বুঝতে হবে। ধর আমি একবার বুঝে গেলাম যে অ্যাঞ্জিওস্পার্মটা জিনিসটা কি, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের আশপাশে অ্যাঞ্জিওস্পার্ম বেশি আছে না আমাদের আশপাশে ইনসেক্ট বেশি আছে। আমি নিজের আশপাশের এনভায়রনমেন্টটাকে যদি খেয়াল করি তাহলে টোটাল ওয়ার্ল্ডটাকেও খেয়াল করতে পারবো। খেয়াল করে দেখ আমাদের বাড়ির আশপাশে অ্যাঞ্জিওস্পার্মের ভ্যারাইটি বেশি না ইনসেক্টের ভ্যারাইটি বেশি, বুঝতে পারবি তখন। আচ্ছা নেক্সট হলো বায়োডাইভার্সিটি অফ আ জিওগ্রাফিক্যাল রিজিয়ন রিপ্রেজেন্টস কোনটা? হ্যাঁ, biodiversity of a geographical region represents diversity of the organism living in the region. Genetic diversity in the dominant species, এটা তো হবেই না। Species endemic to the region, endangered species found in the region. Biodiversity, diversity বলতে বোঝাচ্ছে কতটা ডাইভার্স আছে, বৈচিত্র্য কতটা আছে। নো ডাউট বি হবে। The diversity of the organism, অবশ্যই সেটা লিভিং অর্গানিজম ইন পার্টিকুলার রিজিয়ন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বায়োম আসছে, দাঁড়া, বায়োম আসছে, রাস্তায় আছে বায়োম। Which of the following is correctly matched? সি হবে, কারণ পার্থেনিয়াম হলো থ্রেট টু বায়োডাইভার্সিটি। ঠিক আছে, পার্থেনিয়াম থাকা মানে সেটা বায়োডাইভার্সিটিকে ক্ষতি করছে। আচ্ছা প্রথম লাইনটার মানে কি বলতো? অ্যারেনকাইমা, অ্যারেনকাইমা কথাটার মানে কি? অ্যারেনকাইমা ইজ আ টাইপ অফ প্যারেনকাইমা।
তো প্যারেনকাইমার মধ্যে যেই টিস্যুর সেলগুলোর মাঝখানে ইন্টারসেলুলার গ্যাপ বেশি, সেখানে হাওয়াটাকেও এয়ারটাকেও বাইন্ড করতে পারে আর ভাসতে হেল্প করে। যেমন ধর লোটাসের পাতা, লোটাস লিফ ভাসে তো জলে, কেন ভাসে? কারণ ওর মধ্যে অ্যারেনকাইমা থাকে। ওপানশিয়া কি জিনিস? ওপানশিয়া এক ধরনের ক্যাকটাস, ঠিক আছে? ওপানশিয়া কিন্তু জলে ভাসে না, ওপানশিয়া ভীষণ মোটা সোটা হয়, জলে তো থাকেই না, জলের সাথে ক্যাকটাসের কোনো সম্পর্কই নাই, অনেক দূর দূরান্ত সম্পর্ক, তো এটা ম্যাচ করবেই না। এইচ পিরামিড আর বায়োমের সাথে এইচ পিরামিডের কোনো সম্পর্কই নাই, গেল। পার্থেনিয়াম তো অ্যান্সারই হবে বললাম। স্ট্র্যাটিফিকেশনের সাথে পপুলেশনের কিন্তু কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা স্ট্র্যাটিফিকেশনের লেভেলে জয়টাই থাকুক না কেন, টোটালটা মিলেই হবে আমার পপুলেশন। হলো? তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। আচ্ছা, রেড লিস্ট কন্টেন্স ডাটা অর ইনফরমেশন অন থ্রেটেন স্পিসিস। IUCN সবসময় থ্রেটেন স্পিসিস নিয়ে লেখালেখি করে, অন্য কিছু দিয়ে লেখালেখি করে না। একটা রেড লিস্টের নাম বলতো, রেড লিস্টে থাকা অ্যানিমেলস এর নাম। ডোডো হয়ে গেছে, এক্সটেনশন হয়ে গেছে। তুষার চিতা, আরটা কি? রয়্যাল বেঙ্গল টাইগার এন্ডেঞ্জার্ড হয়েছে, থ্রেটেন্ড বোধহয় হয়নি, ওটা দেখতে হবে আমাকে। হ্যাঁ, পান্ডা আছে তো, রেড পান্ডা আছে তো এন্ডেঞ্জার্ড এ। রয়্যাল বেঙ্গল টাইগার না থ্রেটেন্ড হয়েছে কিনা রিসেন্ট এই বছরে আমার ওটা দেখতে হবে, লাস্ট ইয়ার অবধি তো ছিল না, এন্ডেঞ্জার্ড ছিল, আমার এটা খেয়াল নেই, দেখতে হবে, ঠিক আছে? নেক্সট দিন বলে দেবো। আচ্ছা, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল অফ ইন্ডিয়া? ডি, রিভার ডলফিন। গাঙ্গেটিক ডলফিন থাকলেও ডি অ্যান্সার, রিভার ডলফিন থাকলেও ডি অ্যান্সার, ঠিক আছে? Which of the following is the most important cause of animals and plants being driven to extinction? ওভার সি হবে না। Which of the following is the most important cause? এখানে আমি একটা কথা বলি, হ্যাঁ, এখানে কোশ্চেনটা একটু ডিপ্লোম্যাটিক আছে। এখানে দুটো অ্যান্সার এরকম আছে যে দুটোই দুটোই এক্সটেনশনের জন্য দায়ী, কিন্তু দুটোর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই এখানে টিক দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস বিং ড্রাইভেন টু এক্সটিংশন, কোন দুটো বললাম বলতো? এ আর সি, এ আর সি দুটোই অ্যান্সার, কিন্তু এখানে কোনটা অ্যান্সার হবে? ওভার এক্সপ্লয়টেশন মানে কি? বেশি পরিমাণে শিকার হওয়া। হ্যাবিটেট লস হলে বেশি ক্ষতি হবে না বেশি পরিমাণে শিকার হলে বেশি ক্ষতি হবে? দেখ, একটা মেন ব্যাপার হলো ওভার এক্সপ্লয়টেশন থেকে অ্যানিমালস বাঁচতে পারে। ওভার এক্সপ্লয়টেশন থেকে অ্যানিমাল যদি নিজে রাস্তা খোঁজে ও কিন্তু বাঁচতে পারবে। ধর ওভার এক্সপ্লয়টেশন মানে কি? তোকে শিকার করতে আসছে, তো তুই শিকার করতে আসলে তুই যদি বাই চান্স লুকানোর পদ্ধতিটা একবার অ্যাচিভ করে নিস তাহলে তুই সার্ভাইভ করে যাবি, কিন্তু হ্যাবিটেট লস হওয়া যদি একবার শুরু হয় তোকে কেউ আর এক্সটেনশন থেকে বাঁচাতে পারবে না। তাহলে এটার অ্যান্সার হ্যাবিটেট লসই হবে, ঠিক আছে? হ্যাবিটেট লস হলে তোর বেঁচে থাকার চান্সটা প্রায় কমে গেল। আমার বাড়িই থাকলো না, আমার ঘরেই থাকলো না, আমার এনভায়রনমেন্টে থাকলো না। ধর ডেজার্টে যে অ্যানিমেলস গুলো বাঁচে বা ডেজার্টে যেই প্লান্টস গুলো বাঁচে, সেই ডেজার্টটাই চলে গেল, ডেজার্টের জায়গায় বরফের একটা চাই তৈরি হয়ে গেল, তাহলে ওখানে ওরা থোড়ে না বাঁচতে পারবে? বাঁচতেই পারবে না, এক্সটেনশনের পথে চলে যাবে। ক্যামেল বাঁচতে পারবে না, ক্যাকটাস বাঁচতে পারবে না, বাঁচবেই না, অসম্ভব, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা হ্যাবিটেট লস হবে এটার অ্যান্সার, হ্যাবিটেট লস এন্ড ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে তুই পার্টিকুলার হ্যাবিটেট লস হয়ে যাওয়ার পরে তোর পপুলেশন গুলো ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে। ধর এখানে এই বাড়িটা ভেঙে গেল, এই বাড়িটার মধ্যে ধর 3টে ফ্যামিলি আছে, বিভাজিত হওয়া মানে এই টোটাল ফ্ল্যাটটার মধ্যে ধর 3টে ফ্যামিলি আছে। যখনই এই বাড়িটা ভেঙে যাচ্ছে, 3টে ফ্যামিলি যতই ওরা রিলেশন ওদের ভালো থাকুক না কেন, 3টে ফ্যামিলি 3টে জায়গায় ভাড়া চলে গেল, তাহলে কি হলো? ওরা ফ্র্যাগমেন্ট হয়ে গেল না? তার মানে পপুলেশনটা ফ্র্যাগমেন্টস হয়ে গেল, ওদের মধ্যে হয়তো যোগাযোগ আছে কিংবা নেই, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে। বোঝা গেল? আর বায়োম মানে কি? কোন একটা পার্টিকুলার রিজিয়নে ডাইভার্স অ্যানিমেল আর প্ল্যান্ট স্পিসিস নিয়ে তৈরি হওয়া একটা পপুলেশন। বোঝা গেল? এবার বল, কারো কোনো প্রবলেম আছে? আমি অনেক উপর দিয়ে পড়িয়েছি, ভিতরে অনেক জিনিস আছে, তবে ভিতরের ওই জিনিসগুলোর থেকে কোশ্চেন আসে না, কোশ্চেন এগুলোর থেকেই আসে যেগুলো মনে রাখতে লাগে বেশি।
যেগুলো বুঝতে লাগে বেশি সেগুলো থেকে কোশ্চেন আসে না, এটা আমাদের দুঃখের বিষয় নিটের, বুঝলি? এই যে কোনটা ট্রপিক্যাল রেইন ফরেস্ট, কোনটা ট্রপিক্যাল সাভানা ফরেস্ট, এই জিনিসগুলো মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই, কোশ্চেন এগুলোর থেকেই আসবে। ঠিক আছে, কিছু বুঝতে পারিসনি বুঝাবো এমন আছে? সন্দীপ, মাথার উপর দিয়ে যায়নি তো সব? বুঝেছিস কিছু? উঠতে লাগবে বাড়িতে। একটু পড়তে লাগবে, তাই না? ঠিক আছে, ক্লাসটা শেষ করি তাহলে।